আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 10 মিনিট স্কুল থেকে আরেকটা IELTS এর লাইভ ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু আজকে IELTS এর যে রিডিং পার্টটা আছে, এই রিডিং পার্টেরই ম্যাচিং হেডিং যে কোয়েশ্চেন টাইপটা নিয়ে আজকে একটু পড়ালেখা করব। আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। কে কোথা থেকে জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেবেন। আপনারা অনেকেই জানেন যে আমরা IELTS এর এই ক্লাসগুলো অনেকদিন যাবত নিচ্ছি এবং আমাদের এই সেশনটাতে আপনারা অনেকেই অনেক উপকৃত হচ্ছেন। আপনারা কমেন্ট করে জানাচ্ছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদেরকে আপনাদের প্রশ্নগুলো, আপনাদের কোয়েরিজ গুলো জানাচ্ছেন। তো যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো অনেক হেল্পফুল হওয়ার কথা। তাই যারা আজকে আমার সাথে জয়েন করেছেন একটু আমাকে জানিয়ে দেবেন যে আপনারা কারা আমার সাথে আজকে ক্লাসটাতে জয়েন করেছেন এবং আপনাদের টার্গেট IELTS স্কোরটা কেমন? সবসময় এটা জিজ্ঞেস করে জানার জন্য যে প্রত্যেকটা ক্লাসের পরে আপনাদের IELTS স্কোরের যে টার্গেট স্কোরটা আপনাদের আছে ওইটা একটু ইনক্রিজ হয়েছে কিনা? কারণ সবসময় হাইয়েস্ট স্কোরটার জন্য টার্গেট করবেন, প্রিপারেশন নিবেন, দেখবেন আপনার ডিজায়ার্ড স্কোর আপনি ঠিকই পেয়ে যাবেন। তাহলে আমাকে একটু একে বলে দেন কে কোথা থেকে আমার সাথে আজকে জয়েন করেছেন? রিপন ভাই বলছেন যে, "হাউ আর ইউ? আই এম ডুইং অ্যাবসোলিউটলি গ্রেট। টেল মি অ্যাবাউট ইউরসেলফ।" তারপরে ভাইয়া বলেছেন ঢাকা থেকে জয়েন করেছেন। শামীম ওসমান ভাই আমাদের সাথে ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। সিলেট থেকে জয়েন করেছেন অনেকে, পাবনা থেকে, আয়েশা সিদ্দিকা আপু সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন, হাফিজুর রহমান ভাইয়া সিলেট থেকে জয়েন করেছেন আমাদের সাথে, অন্তর হালদার ভাইয়া বরিশাল থেকে জয়েন করেছেন। আ আ তারপরে হচ্ছে নজরুল ভাইয়া জয়েন করেছেন জামালপুর থেকে। তারপরে নেত্রকোনা থেকে লুকমান ভাইয়া জয়েন করেছেন। আচ্ছা, ঠিক আছে। জিতু ভাইয়া জয়েন করেছেন কিশোরগঞ্জ থেকে। ইশতিয়াক ভাইয়া জয়েন করেছেন রংপুর থেকে। সিদরাতুল আহানিতা নূর আপু জয়েন করেছেন কুমিল্লা থেকে। ওয়েলকাম টু দ্য সেশন। আপনারা যারা জয়েন করেছেন অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আপনারা আমাকে একটু মেসেজে বা কমেন্ট করে একটু জানিয়ে দেবেন যে আপনাদের টার্গেট স্কোরটা কত? আপনারা কোন দেশে যেতে চাচ্ছেন এবং আপনাদের টার্গেট স্কোরটা কতটুকুন IELTS এ? একটা সেকশনে না কিন্তু ওভারঅল আপনারা কত পেতে চাচ্ছেন? আচ্ছা, খাদিজা আপু বলছেন গজারিয়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, সালমান ভাইয়া বলছেন টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। নাইম ভাই বলছেন রংপুর থেকে জয়েন করেছেন। আচ্ছা, আপনারা যারা যেখান থেকে জয়েন করেছেন একটু আমাকে জানিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্ট একে পড়ছি। কিন্তু মিনওয়াইল যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে একটু বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমরা IELTS এর রিডিং পার্টটার ম্যাচিং হেডিংস কোয়েশ্চেন টাইপটা একসাথে সলভ করব। আমরা বেশি টিপসে একদম আমাদের সময় যেটা দেখা যায় আমরা যখন ম্যাচিং হেডিংস যখন প্র্যাকটিস করতে যাই আমাদের কাছে মনে হয় এত টিপস, এত ট্রিকস কিভাবে মনে রাখবো? আমরা আজকে ৪ টা টেকনিক দিয়ে ৪ টা জিনিস মাথায় রেখে আমরা একটা কমপ্লিট ম্যাচিং হেডিং টাস্ক কমপ্লিট করব। আমাদের আজকে স্যাম্পল কোয়েশ্চেনটা কিন্তু কেমব্রিজ IELTS এর বুক থেকে নেওয়া হয়েছে। তাই আপনারা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন আপনারা অনেকেই জানেন কেমব্রিজ IELTS এ অনেক প্র্যাকটিস টেস্ট থাকে। সো সেই টেস্টগুলো অনেকেই সলভ করতে একটু স্ট্রাগল করেন। তো আমরা এই লাইভ সেশনগুলোতে চেষ্টা করি আপনাদের সেই স্ট্রাগল গুলোতে যেন কিছুটা আমরা হেল্প করতে পারি এবং এই ম্যাচিং হেডিংস বা অন্যান্য যেই টপিক গুলো আছে সেই টপিকে যেন আপনাদেরকে আরেকটু বেটার আপনাকে আইডিয়া দিতে পারি। অনিক পাল ভাইয়া বলছেন আমাদের সাথে ঝিনাইদহ থেকে জয়েন করেছেন। জাহিদ ভাইয়া বলছেন চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। শামীম ওসমান সাজ্জাদ ভাইয়া বলছেন যে আমার টার্গেট স্কোর 8। ওয়াও, দ্যাট ইস গ্রেট। আচ্ছা, ওকে। তাহলে আজকে চলেন তো আমরা আগে সবাই যেহেতু আসছেন একে আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দেই যে আমাদের IELTS রিডিং পার্টটাতে আসলে কোয়েশ্চেন টাইপ কয় রকম থাকে। IELTS রিডিং পার্টে অনেক ধরনের কোয়েশ্চেন টাইপ থাকতে পারে কিন্তু ওভারওয়েলম হওয়ার কোনো কারণ নাই। আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এরকম একটা করে লাইভ ক্লাসে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য এরকম করে গুছিয়ে আনা যাতে সেই কোয়েশ্চেন টাইপটার কনসেপ্ট বুঝতে আপনাদের যাতে কোন ধরনের প্রবলেম না হয়, কোন ধরনের কষ্ট না হয়। তাহলে চলেন তো একটু জেনে নেই যে IELTS রিডিং এর কোয়েশ্চেন টাইপস কয়টা থাকে। আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস থাকবে, আমাদের ম্যাচিং হেডিং থাকবে যেটা আমরা আজকে করব, ম্যাচিং ইনফরমেশন থাকবে, প্ল্যান অর ডায়াগ্রাম লেবেলিং থাকবে, ফর্ম নোট টেবল বা ফ্লো চার্টস থাকবে, সামারি অথবা সেন্টেন্স কমপ্লিশন থাকবে এবং কি শর্ট অ্যান্সার কোয়েশ্চেনস থাকবে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে অলরেডি জানি। সো IELTS এটা লিসেনিং হবে না, IELTS রিডিং হবে। সো IELTS রিডিং এ আমরা এই ধরনের কোয়েশ্চেন টাইপস গুলো পেয়ে থাকি। ঠিক আছে? ওকে। আচ্ছা, ওকে। আমাদের এখানে অনেকেই জয়েন করে ফেলেছেন। আইরিন রেজা আপু বলছেন টাঙ্গাইল থেকে আমি। আপু পড়েছি আপনার কমেন্টটা। আপনি টাঙ্গাইল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আমরা আজকে
ম্যাচিং হেডিং নিয়ে করছি, তাই না? আপনারা কারা, কারা ম্যাচিং হেডিং নিয়ে স্ট্রাগল করেন আমাকে একটু বলেন তো? আজকে কিন্তু আমরা ম্যাচিং হেডিং নিয়ে একটা স্যাম্পল কোয়েশ্চেন সলভ করব। কোত্থেকে? কেমব্রিজ আইএলটিএস এর বুক থেকে। সো আজকের কোয়েশ্চেনটা যদি আপনারা এখানে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে বিকজ আপনারা জানেন রিডিং প্যাসেজ গুলো অনেক বড় থাকে। তো আমরা একটা স্লাইডে দেখা যায় যে এটাকে অ্যাকোমোডেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনারা যারা, যারা আছেন কমেন্ট সেকশনে আপনাদের জন্য একটা নোট চলে যাবে কিছুক্ষণ পরে। আপনারা চাইলে কিন্তু ওই নোটটা নিয়ে নিতে পারবেন। ওইখানে আমার কোয়েশ্চেনটা দেয়া আছে। আচ্ছা, আইরিন রেজা আপু বলছেন, আপু আমি আপনার কমেন্টটা পড়েছি এবং আপনি টাঙ্গাইল থেকে আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। বিপ্লব ভাই বলছেন দিনাজপুর থেকে জয়েন করেছেন, ফরহাদ ভাই বগুড়া থেকে জয়েন করেছেন। অ্যামেজিং! আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছেন। আচ্ছা, তাহলে চলেন আমরা আজকে আমাদের স্যাম্পল কোয়েশ্চেনটা দেখে নিই। লেটস গেট স্ট্রেইট টু দ্য ক্লাস উইদাউট এনি ফার্দার অ্যাডু। আমাদের আজকে স্যাম্পল কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। এখানে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কাছে এ থেকে জি পর্যন্ত ৭টা প্যারাগ্রাফ দেওয়া আছে। কয়টা প্যারাগ্রাফ দেওয়া আছে? ৭টা প্যারাগ্রাফ দেওয়া আছে এ থেকে জি পর্যন্ত এবং আমাকে বলা হয়েছে যে এখানে যে ১০টার মতন হেডিং না, ঠিক ৯টার মতন হেডিং আছে, সেই হেডিং গুলোকে আমার এই ৭টা প্যারাগ্রাফে ম্যাচ করতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে ১৪ থেকে ২০ অর্থাৎ ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০। কয়টা প্রশ্ন হলো? ৭টা। অর্থাৎ ৭টা প্রশ্নের জন্য বা ৭টা প্যারাগ্রাফের জন্য আপনার এই ৯টা থেকে আপনার ৭টা হেডিং বের করতে হবে। ঠিক আছে? এতটুকুন আমরা বুঝতে পেরেছি? আমাকে একটু ইয়েস নো পড়ে বলে দেন যে আপনারা এতটুকুন বুঝতে পেরেছেন কিনা। এখন কিন্তু আমরা স্ট্রেইট টু দ্য স্ট্র্যাটেজিস চলে যাব। এই স্লাইডটার ঠিক পরেই কিন্তু আমরা কিভাবে এই হেডিং গুলো কমপ্লিট করব খুব কম সময়ে খুবই স্ট্র্যাটেজিক্যালি উইথআউট ইভেন গোইং থ্রু দি এন্টায়ার রিডিং প্যাসেজ আমরা কিন্তু আজকে জেনে নিব যে কিভাবে কিওয়ার্ড অ্যানালিসিস এবং ছোট ছোট ট্রিক্স দিয়ে আমরা ম্যাচিং হেডিংটা বুঝে ফেলতে পারি। ঠিক আছে? আমাকে একটু বলবেন যে প্রশ্নটা বোঝা হয়েছে কিনা? ইয়েস বা নো কমেন্ট করে আমাকে বলে দিতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে যদি এই প্রশ্নটা দেখতে একটু কষ্ট হয় কিছুক্ষণ পরে কমেন্ট সেকশনে আপনাদের জন্য কুইজ একটা হচ্ছে গিয়ে কুইজ না সরি একটা নোট চলে যাবে। সেই নোটটা ডাউনলোড করলেই আপনারা হচ্ছে এই প্রশ্নটা দেখে নিতে পারবেন। ওইখানে প্রশ্নটা কোত্থেকে নেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে গিয়ে এক্সাক্টলি এই প্যারাগ্রাফ গুলোতে কি, কি বলা আছে যাতে আপনারা ক্লাসটার পরে আপনারা যাতে হচ্ছে পড়ে, পড়ে মিলিয়ে নিতে পারেন। চাইলে আপনাদের এই ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনারা যখন এখন না করেন রাত্রে বা আগামীকালকে তো শুক্র শনিবার আপনারা যদি আগামীকালকে ম্যাচিং হেডিংস বা রিডিং টাস্কটা নিয়ে কোনো প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিছুটা হলেও সুবিধা হবে। ঠিক আছে? আমরা বেশ কয়েকবার ইয়েস বলে ফেলেছি। আচ্ছা, মারিয়াম স্মৃতি আপু বলছেন যে বুঝিনি আরেকটা বার বলতে। ঠিক আছে। সো আমাদের এখানে যেটা করা হয়েছে এখানে আপনাকে ৭টা প্যারাগ্রাফ দেওয়া হবে। এ থেকে জি পর্যন্ত এ বি সি ডি ই এফ জি ১৪ থেকে ২০ পর্যন্ত আপনার কোয়েশ্চেন সেটটাতে এই প্রশ্নটা সেট করা আছে এবং আপনাকে যেটা করতে হবে আপনাকে ওই প্যারাগ্রাফের এগেইনস্টে এখান থেকে একটা হেডিং আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আপনার এই জায়গাটা থেকে একটা হেডিং সিলেক্ট করতে হবে। এখানে কয়টা হেডিং দেওয়া আছে বলেন তো? এখানে ৯টা হেডিং দেওয়া আছে। আপনার এই ৯টা হেডিং থেকে ৭টা হেডিং ম্যাচ করে এই এ থেকে জি পর্যন্ত মিলাতে হবে। অর্থাৎ ১৪ থেকে ২০ পর্যন্ত আপনার হচ্ছে হেডিং মিলাতে হবে। ওকে? আমি আবার বলে দিয়েছি। আশা করি এইবার কোনো কনফিউশন হবে না। আচ্ছা, যারা, যারা জিজ্ঞেস করছেন প্রশ্নটা কোত্থেকে নেওয়া হয়েছে একটু পরে আপনাদের কাছে একটা নোট চলে যাবে ফর্ম লিংক দিয়ে। আপনারা হচ্ছে ওইখানে একটু ফিল আপ করে নোটটা কালেক্ট করে নিতে পারবেন। ওইখানে হচ্ছে নোটটা পুরাটা আপনারা দেখতে পারবেন আমি কোন কোয়েশ্চেনটার উপরে ক্লাস নিচ্ছি এবং এটা কোত্থেকে নেওয়া হয়েছে ওই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এবার হেডিং গুলো একটু দেখে নিই এবং প্রশ্নটা কিভাবে আমাদের কাছে দেয়া আছে ওই জিনিসটা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে? লিস্ট অফ হেডিংস চলেন একটু দেখে নিই। কি, কি বলা আছে? The areas and artifacts within the pyramid itself, a difficult task for those involved, a king who saved his people. Number 4, a single certainty among other less definite facts. V, an overview of the external buildings and areas. 6, a pyramid design that others copied. An idea for changing the design of the burial structures, an incredible experience despite the few remains, the answers to some unexpected questions. ঠিক আছে? এখানে অনেকগুলো টেক্সট, অনেকগুলো হেডিং দেখা যাবে যে আপনি হেডিং এর মধ্যে হারিয়ে যাবেন। তাহলে প্রথম কাজটা কি করতে হবে বলেন তো? আপনারা এই প্রশ্ন পড়লেন, হেডিং গুলো পড়লেন। আমরা সবসময় আগে কি জানি? একটা কোয়েশ্চেন রিডিং পার্টে আমাদের অ্যান্সার করার আগে we have to read the question first.
We have to read the question first, read the instructions first. So আমরা হচ্ছে হেডিং গুলো পড়ে নিলাম। এখন আমরা যেটা করব, আমাদের জন্য এখন শুনে কি মনে হচ্ছে একটু ওভারওয়েলমড লাগছে না, যে এত এত টেক্সট পড়ে তো ফেললাম 9টা হেডিং, কিন্তু এই 9টা হেডিং মাথায় রাখবো কিভাবে? এত বড় একটা প্যারাগ্রাফের মধ্যে 7 প্যারাগ্রাফ, নিশ্চয়ই কমপক্ষে 900 থেকে 950 শব্দ তো হবেই প্যারাগ্রাফটার মধ্যে। তাহলে 9টা হেডিং আমি কিভাবে মনে রাখবো এবং কোনটার সাথে কোনটা ম্যাচ করে আমি এই জিনিসটা কিভাবে মাথায় রাখবো? জিনিসটা একটু মানে স্ট্রাগলিং মনে হয় না? একটু মনে হয় না কঠিন? আসলে কি, আপনারা এই জিনিসটা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করেন তাহলে কিন্তু এতটা ডিফিকাল্ট মনে হবে না। কেন মনে হবে না? চলেন আমরা এখন আগে দেখে নিই। আমরা কিন্তু জানি যে IELTS এ সবার আগে আমরা কি করব? কিওয়ার্ড আমরা অ্যানালিসিস করব। আগে কিওয়ার্ডস মার্ক করব। কিভাবে করব? চলেন আমরা একটু কিওয়ার্ডস গুলো দেখে নেই। কিওয়ার্ডস গুলো চলেন একটু আগে মার্ক করে ফেলি। নাম্বার 1, the areas and artifacts within the pyramid itself. এই হেডিংটাতে আপনারা আমাকে হেল্প করেন। এই হেডিংটাতে কিওয়ার্ডস কি হবে বলেন তো? কোন দুইটা শব্দ আপনারা হচ্ছে কিওয়ার্ড থেকে নিবেন? এখন আমি বলি কেন নিচ্ছি কিওয়ার্ড গুলো, যাতে আমি প্রত্যেকটা হেডিং এর টপিকটা বুঝতে পারি, যে প্রত্যেকটা হেডিং আমাকে কি সম্পর্কে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? প্রথমটা আমি করে দিচ্ছি, পরেরটা আপনারা আমার সাথে সাথে করে আমাকে জানিয়ে দেন যে পরের হেডিং এর কিওয়ার্ডস কি হবে। সো প্রথম আমরা যদি হেডিংটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? The areas and artifacts within the pyramid itself. The areas and artifacts within the pyramid itself. তাহলে আমার এখানে মনে হচ্ছে পিরামিড শব্দটা কিন্তু এখানে মোটামুটি সব দিক দিয়ে একটু কমন আছে। আমি যেখানে দেখতে পাচ্ছি, আমি এদিকে পিরামিড দেখতে পাচ্ছি, এখানে পিরামিড দেখতে পাচ্ছি, এবং আমরা যখন প্যারাগ্রাফটা একটু রাফ ওভারভিউ করব আমরা কিন্তু দেখব যে পুরাটা প্যারাগ্রাফ একটা পিরামিড নিয়ে। সো কমন ওয়ার্ডস কিন্তু আমরা কিওয়ার্ডে ধরবো না। আমরা কিওয়ার্ডে কি ধরবো? সেই সব শব্দ, যে শব্দগুলো আমাকে একটা হেডিং এর ব্যাপারে ডিসক্রাইব করে দিবে, আমাকে একটা হেডিং এর ব্যাপারে জানিয়ে দিবে যে এই হেডিংটা কেমন প্যারাগ্রাফ আমাকে এক্সপ্লেইন করতে পারে। ঠিক আছে? তাহলে চলেন ফার্স্ট প্যারাগ্রাফটাতে আমার কাছে বা ফার্স্ট হেডিংটাতে আমার কাছে মনে হচ্ছে এরিয়া এবং আর্টিফ্যাক্ট হবে কিওয়ার্ডস। ঠিক আছে? এরিয়া এবং আর্টিফ্যাক্টস হবে কিওয়ার্ডস, এবং আমি আমার যেই প্যারাগ্রাফ গুলোতে আছে, আমার ওই প্যারাগ্রাফ গুলোতে আমি এই কনটেক্সট, আমি কিন্তু সেম শব্দ খুঁজবো না, আমি কনটেক্সট খুঁজবো। আমি সেম শব্দ খুঁজবো না, কনটেক্সট খুঁজবো। এখন একটা খুব কমন প্রশ্ন থাকে যে IELTS রিডিং এর যে ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপটা আছে, এই কোয়েশ্চেন টাইপটাতে কি আমরা অর্ডারে প্রশ্ন পাই বা অ্যানসার গুলো কি অর্ডারে পাবো নাকি অর্ডারে পাবো না? আমাকে একটু বলেন তো যে অ্যানসার গুলো আমি আসলে অর্ডার মানে ম্যাচিং যে হেডিং পার্টটা আছে, ম্যাচিং হেডিং ইন IELTS রিডিং, এখানে কি আমি অর্ডারে কোয়েশ্চেন্স পাবো বা অ্যানসারস কি অর্ডারে পাবো নাকি অ্যানসারস অর্ডারে পাবো না? অর্ডারে পেলে ইয়েস লিখে আমাকে জানান, আর যদি অর্ডারে না পাই তাহলে নো লিখে জানান। আমি প্রশ্নটা যেটা করেছি আবার রিপিট করছি, while you are answering, do the answers for matching headings in IELTS reading come in order? যদি হ্যাঁ হয় ইয়েস, যদি নো হয় নো। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন, দেখি আপনাদের ম্যাচিং হেডিংস সম্পর্কে কিরকম ধারণা আছে। যারা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন আপনাদের ইতিমধ্যে জানা উচিত, যদি না জেনে থাকেন আজকে ক্লাসে তো অবশ্যই জেনে যাবেন। আপনারা একটু আপনাদের আইডিয়া থেকে বলেন ম্যাচিং হেডিংস পার্টটা যেই আছে IELTS রিডিং এ, সেই পার্টটাতে আপনাদের অ্যানসার গুলো কি অর্ডারে আসে নাকি আসে না? অর্ডারে যদি আসে তাহলে বলবেন ইয়েস, অর্ডারে যদি না আসে তাহলে বলবেন নো। আমার কোয়েশ্চেনটা আশা করি বুঝতে পেরেছেন, দেখে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। ওকে, শামীম ভাই বলছেন ইয়েস, অর্ডারে আসে। নূর ভাই বলছেন নো। গাজী আকরাম ভাইয়া আমাদেরকে কি ওয়ার্ড একটা ধরে দিয়েছেন, এরিয়াস, রাইট? এটা একটা হতে পারে। আপনারা যারা যারা আছেন ইউটিউব এবং ফেসবুকে, কারা কারা আমাকে একটু বলেন তো যে আমাদের যে ম্যাচিং হেডিংস পার্টটা আছে IELTS রিডিং এ, ওইখানে অ্যানসার গুলো কি অর্ডারে আসে নাকি অর্ডারে আসে না? আমাকে একটু জানিয়ে দিবেন। আমজাদ ভাইয়া বলছেন ইয়েস, অর্ডারে আসে। শুভ খান ভাইয়া বলছেন ইয়েস, অর্ডারে আসে। আলামিন ভাইয়া বলছেন ইয়েস, অর্ডারে আসে। আচ্ছা, অর্ডারে কি আসে আদৌ? অর্ডারে কিন্তু আসে না। বলেন তো কেন? ম্যাচিং হেডিংস জিনিসটা কি? ম্যাচিং হেডিং হচ্ছে আপনাকে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া থাকবে। আপনাকে ওই প্যারাগ্রাফ থেকে একটা পার্টিকুলার হেডিং আপনাকে ম্যাচ করতে হবে। এখন যদি প্যারাগ্রাফ এবং হেডিং সিকোয়েন্সিয়ালি দেওয়া থাকে, আপনার তো ম্যাচ করার জন্য কিছু থাকছে না, তাই না? তার মানে ম্যাচিং হেডিংস এমন একটা কোয়েশ্চেন টাইপ যেখানে অ্যানসারস সিকোয়েন্স মেইনটেইন করে আসে না। আমরা এটা বুঝতে পেরেছি আমরা যে ম্যাচিং হেডিংস এ অর্ডার অনুযায়ী আসে না, অর্ডার ফলো করা হয় না, অর্ডার
ফলো করা হয় না, ম্যাচিং হেডিংস এ অর্ডার ফলো করা হয় না। আমরা এতটুকুন বুঝতে পেরেছি? তৌসিফ ভাই জিজ্ঞেস করছেন আইএলটিএস রিডিং এর ট্রিক কি তাড়াতাড়ি অ্যান্সার গুলো পাওয়ার? স্ট্র্যাটেজাইজ। সবকিছু হচ্ছে কি পুরাটা পড়তে যাবেন না, স্ট্র্যাটেজিক্যালি পড়বেন এবং আমরা যে লাইভ ক্লাস গুলো নিচ্ছি এখানে আপনাদেরকে সেই স্ট্র্যাটেজি গুলো জানিয়ে দিচ্ছি। আমি এক্ষুনি ম্যাচিং হেডিংস এ আপনারা যেই মাত্র আমাকে কিওয়ার্ড গুলো আমাকে বের করতে হেল্প করবেন, সাথে সাথেই আমি আপনাদেরকে 4টা মেইন স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনারা ম্যাচিং হেডিংস কোয়েশ্চেন টাইপটা খুবই সহজে সলভ করে ফেলতে পারবেন, আপনাদেরকে সেই জিনিসটা সম্পর্কে খুব ভালো করে একটা ধারণা দিয়ে দিব। ঠিক আছে? ওকে, শুভ ভাইয়া বলেছেন বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি নাম্বার 1 যেটা ফার্স্ট কোয়েশ্চেনটার আমি আপনাদেরকে আম দিয়ে দিয়েছি হচ্ছে কিওয়ার্ডস, এরিয়াস এবং আর্টিফ্যাক্টস। এখন নাম্বার 2 যেটা a difficult task for those involved, এখানে আপনাদের কিওয়ার্ডস কি লাগাবেন বলেন তো? প্রশ্ন যখন থাকবে তখন কিন্তু আপনাদের একদম পাশাপাশিই থাকবে। সেক্ষেত্রে আপনি বলেন তো a difficult task for those involved, এখানে আপনারা কোন কিওয়ার্ড গুলো দাগাবেন, কোন শব্দগুলো দাগাবেন আমাকে একটু বলেন। ডিফিকাল্ট দাগাবেন, টাস্ক দাগাবেন নাকি ইনভলভ দাগাবেন? আমাকে বলেন তো একটু এই জিনিসটা। দেখি কারা কারা পারেন। নাম্বার 2 তে a difficult task for those involved, এখানে কিওয়ার্ডস কি হবে? ডিফিকাল্ট, টাস্ক নাকি ইনভলভড? আচ্ছা, একজন বলছেন ইনভলভড। আচ্ছা, ওকে, ডিফিকাল্ট অ্যান্ড ইনভলভড। ওকে, তাহলে গাজী আকরাম রনক ভাইয়া বলছেন ডিফিকাল্ট, আলামিন ভাইয়া বলছেন ডিফিকাল্ট, তসলিম আহমেদ বলছেন টাস্ক, লিমন ভাইয়া বলছেন দোজ, অ্যাবসলিউটলি নট, দোজ হবে না। আমরা প্রোনাউন্স দিব না, আমরা জাস্ট হচ্ছে কিওয়ার্ডস গুলো দেখাবো। অনেকে বলছেন ডিফিকাল্ট, ভেরি গুড। ডিফিকাল্ট, টাস্ক এবং ইনভলভড, আমরা এখানে ডিফিকাল্ট টাস্ক নিতে পারি, ইনভলভডও নিতে পারি, বাট এখানে ডিফিকাল্ট টাস্ক পর্যন্ত নিলেই ইটস গুড এনাফ। ঠিক আছে, ডিফিকাল্ট টাস্ক পর্যন্ত নিয়ে ফেললেই ইটস গুড এনাফ। ঠিক আছে, এবার তাহলে নাম্বার 3 আমরা চলে যাই। নাম্বার 3 তে কি বলছে? আ কিং হু সেভড হিজ পিপল, এখানে কিওয়ার্ড কি হবে? কিং, সেভড নাকি পিপল? আপনারা যদি এই জিনিসগুলো ঠিক করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ম্যাচিং হেডিংস পার্টটা খুবই সহজ হয়ে যাবে। কিওয়ার্ড এনালাইসিসটা বোঝাটা খুব বেশি দরকার। এমন শব্দ সিলেক্ট করবেন যে শব্দগুলোর প্যারাফ্রেজ ভার্সন দেখলেও আপনি চিনে ফেলতে পারেন। ওকে, শাইমা সুলতান আপু বলছেন ডিফিকাল্ট, বাসার ভাই বলছেন ডিফিকাল্ট। ইয়েস, তাহলে আমরা এখানে কি বলেছি? ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্ট টাস্ক। ঠিক আছে, এখন তাহলে আমরা চলে যাই নাম্বার 3 তে, কিং হু সেভ দিস পিপল, এখানে আমাদের কিওয়ার্ড কি হতে পারে? এখানে বলা হচ্ছে সেভড, আলামিন ভাইয়া বলছেন সেভড, হাফিজুর ভাইয়া বলছেন পিপল, আলামিন ভাইয়া আবার বলছেন কিং হু সেভড, আল হাসান ভাইয়া বলছেন কিং, তারপরে তসলিম আহমেদ ভাইয়া বলছেন পিপল, ওয়াদুদ আলী ভাইয়া বলছেন পিপল, শুভ খান ভাইয়া বলছেন পিপল, গাজী আকরাম রনক ভাইয়া বলছেন কিং সেভড, আচ্ছা, বাশার আল আসাদ ভাইয়া বলছেন কিং পিপল, গাজী আকরাম রনক ভাইয়া বলছেন কিং সেভড। আচ্ছা, ঠিক আছে, সাজ্জাদ আলী খান ভাই বলছেন কিং পিপল। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব এখানে সেভড এবং পিপল এই দুইটাতেই সবচেয়ে বেশি মানুষজন বলছেন, তাহলে আমরা এখানে সেভড এন্ড পিপলই রাখি। কিং হু সেভড পিপল, সেভড এবং পিপল হচ্ছে আমাদের নাম্বার 3 এর কিওয়ার্ড। নাও লেটস মুভ অন টু নাম্বার 4। কি বলছে? আ সিঙ্গল সার্টেনটি অ্যামং লেস ডেফিনিট ফ্যাক্টস, এখানে কি হতে পারে? সিঙ্গল সার্টেনটি অ্যামং লেস ডেফিনিট ফ্যাক্টস, সিঙ্গল সার্টেনটি অ্যামং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস, এখানে কি হতে পারে? এখানে আমাদের কিওয়ার্ডস কি হতে পারে? আমাকে একটু হেল্প করেন ডিসাইড করতে, যে আমি যখন এই কোয়েশ্চেনটা বা এই হেডিংটা দেখব, an over sorry a single certainty among other less definite facts, এখানে যারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন আমাকে একটু হেল্প করবেন, এখানে আমাদের কিওয়ার্ডস কি হতে পারে? সার্টেনটি বলছেন একজন, হাফিজুর রহমান ভাইয়া সার্টেনটি বলছেন। আর কারা কারা আছেন আমাদের সাথে আমাকে একটু জানিয়ে দিবেন যে নাম্বার 4 এ আমি কোন ধরনের কিওয়ার্ডস গুলো দাগাবো? লেস ডেফিনিট ফ্যাক্টস। ওকে, লেস ডেফিনিট ফ্যাক্টস কুড বি ওয়ান। তারপরে আর কি কি হতে পারে আমাকে একটু বলেন তো? সার্টেনটি বলছেন একজন। আচ্ছা, সার্টেনটি স্পেলিং হয়নি, সার্টেনটি স্পেলিং ইজ হাফিজুর ভাইয়া CERTAINTY, সার্টেনটি CERTAINTY
Certainty, certainty, ঠিক আছে? এটা হচ্ছে certainty স্পেলিং। ওকে, অলরাইট। অ্যামাং এন্ড ফ্যাক্টস, অ্যামাং এন্ড ফ্যাক্টস, অ্যামাংটা হতে পারে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে তাহলে ডেফিনিট ফ্যাক্টস অনেকে বলছেন, এখানে ডেফিনিট ফ্যাক্টস অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে এটা করা হবে সিঙ্গেল সার্টেনটি অ্যামাং ডেফিনিট ফ্যাক্টস ধরে রাখি। কেন নিলাম? কারণ অ্যামাংটা শুধু নিয়ে আসলে বোঝা যাচ্ছে না যে আমি কি নিয়ে কথা বলছি। সিঙ্গেল সার্টেনটি ইজ সামথিং দ্যাট উই ক্যান কনসিডার while লুকিং ফর আ হেডিং ফর আওয়ার প্যারাগ্রাফস, তাই না? ঠিক আছে, সার্টেনটি নিয়েছি, সিঙ্গেল সার্টেনটি অ্যামাং লেস ডেফিনিট ফ্যাক্টস, এটা আমরা নিয়ে ফেলেছি। কয়টা হলো আমাদের? 4টা হয়ে গেল। চলেন 5 নাম্বারটা আমরা একটু দেখে নেই। 5 নাম্বারে কি বলছে? An overview of the external buildings and areas. An overview of the external buildings and areas. এখানে আপনাদের কি মনে হয়? এখানে আমাদের কিওয়ার্ডস কি হতে পারে? কিওয়ার্ডটা দেখা হয়ে গেলে কিন্তু IELTS রিডিং এর ম্যাচিং হেডিং পার্টটা বলতে পারেন আপনি 50% কমপ্লিট করে ফেলেছেন। দ্য রেস্ট ইজ অন ইউর স্কিল। এটা কিন্তু খুবই ইজি ভাবে আপনারা যেটা করছেন, কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলছেন। কিভাবে করছেন? জাস্ট আপনি ফিল্টার করছেন যে ইররেলেভেন্ট ইনফরমেশন ক্যান্সেল আউট করছেন, তখন আপনার জন্য দেখাটা খুব বেশি সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো নাম্বার 5 এ দ্য হেডিং ইজ an overview of the external buildings and areas, an overview of the external buildings and areas. এখানে আমাদের কি হচ্ছে বলেন তো? এখানে আমাদের কিওয়ার্ডস কি হবে? আচ্ছা, নাম্বার 3 এর কিন্তু নাম্বার 4 এর কিন্তু আমরা মার্ক করে ফেলেছি যে ডেফিনিট এন্ড সার্টেনটি। নাম্বার 5 এ আমরা কি বলছি? an overview of the external buildings and areas. overview and external buildings বলছেন গাজী আকরাম রনক ভাইয়া, গ্রেট। হাফিজুর ভাইয়া বলছেন ওভারভিউ, মোহাম্মদ ফাহিম ভাইয়া বলছেন বিল্ডিংস এন্ড এরিয়াস। ওকে, তারপরে আর কারা কারা আছেন আমাকে একটু বলেন। কয়েকটা তো পেলাম আমরা, ওভারঅল পেলাম, এক্সটার্নাল বিল্ডিংস পেলাম, এরিয়াস পেলাম। আর কে কে আছেন? এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস আলামিন ভাইয়া বলছেন, ঠিক আছে, ওকে। আর কারা কারা আছেন? আপনাদেরও কি মনে হয় তাই? সুলতান নাজিন আপু বলছেন কিং সল্ভ। আপু আমরা এটা মার্ক করে ফেলেছি, আমরা লিখেছি সেভড এবং পিপল আমরা মার্ক করেছি, ঠিক আছে। আলামিন সবুজ ভাইয়া বলছেন এক্সটার্নাল বিল্ডিংস এন্ড এরিয়াস। বাসার আল আসাদ ভাইয়া বলছেন ওভারভিউ এন্ড বিল্ডিংস এরিয়াস। ওকে, তাহলে চলেন করে ফেলি। ওভারভিউ, এক্সটার্নাল বিল্ডিংস বা এক্সটার্নাল এরিয়াস, ঠিক আছে, ডান। 5ও শেষ। এবার চলেন আমরা যেটা করি, আমরা এখন নাম্বার 6টা দেখি। আমাদের আর 4টার কিওয়ার্ড অ্যানালিসিস করে ফেললে আমরা এটাকে ছোট করে নিয়ে আসব, হেডিং গুলো ছোট করে দেখব এবং সেভাবেই আমরা পুরাটা ম্যাচিং হেডিং টাস্ক সলভ করে ফেলবো। এখন বোঝাতে কিন্তু অনেক সময় লাগছে, কিন্তু ইমাজিন করেন আপনি যখন এটা একলা করবেন, আমার মতো এত কথা বলতে হবে না এবং আপনি কিন্তু সাথে সাথে দাগিয়ে যতক্ষণে কমেন্ট করছেন ততক্ষণে কিন্তু আপনি আপনার টাস্কটার উপরে মার্ক করে ফেলতে পারবেন, তাই না? এই জন্য আপনারা হচ্ছে আমার সাথে এই জিনিসটা একটু সলভ করার চেষ্টা করেন। আশা করি আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন আপনাদের ম্যাচিং হেডিং অনেক বেশি সহজ একটা টাস্ক হিসাবে মনে হবে, ঠিক আছে। ওকে, সাইফুল ইসলাম ভাইয়া বলছেন ওভারভিউ বিল্ডিং, রাইট। বাসার আল আসাদ ভাইয়া আমাদের নাম্বার 5 এ বলছেন, নাম্বার 6 এ বলছেন a pyramid design that others copied, a pyramid design that others copied। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? পিরামিড ডিজাইন, পিরামিড ডিজাইন আমাদের একটা আমরা কিওয়ার্ড পেয়েছি। তাহলে আর কি কি হতে পারে বলেন তো? এখানে পিরামিড ডিজাইন আমরা একটা পেয়েছি কিওয়ার্ড। আর কি কি কিওয়ার্ড পেতে পারি আমরা এই নাম্বার 6 থেকে? a pyramid design that others copied। এখানে আমরা কি করছি? আমাদের লিস্ট অফ হেডিং অর্থাৎ ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপের যে লিস্ট অফ হেডিং গুলো দেওয়া থাকে, ওই হেডিং গুলো থেকে আমরা ছোট ছোট করে শব্দ পিক করছি। কেন? যাতে আমরা আমাদের প্যারাগ্রাফ গুলোর সাথে হেডিং গুলোকে ইজিলি কানেক্ট করতে পারি। রনক ভাইয়া বলছেন ডিজাইন এন্ড কপিড। আচ্ছা, হাফিজুর ভাইয়া বলছেন পিরামিড ডিজাইন, তুফাইল ভাইয়া বলছেন কপিড, মোহাম্মদ ফাহিম ভাইয়া বলছেন পিরামিড ডিজাইন। এখন দেখেন আমি একদম প্রথমে কি বলেছিলাম? পিরামিড এমন একটা শব্দ এই ম্যাচিং হেডিং টাস্কটাতে, এখানে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা ইজ মোস্টলি অন পিরামিডস, তাই না? এই প্যাসেজটা হচ্ছে পিরামিড নিয়ে। সো আমরা পিরামিড ওয়ার্ডটাকে একটু স্কিপ করব। পিরামিড ওয়ার্ডটাকে স্কিপ করে আর কি কি শব্দ ছিল আমাদের? ডিজাইন এবং কপি, তাই না? তাহলে আমরা এখানে কি করছি? ডিজাইন আমরা কিওয়ার্ড হিসাবে ধরছি আর কপিডকে কিওয়ার্ড হিসাবে ধরছি, ঠিক আছে। এখন আসি নাম্বার 7। নাম্বার 7 এ কি বলছে? an idea
for changing the design of burial structures. আচ্ছা, বাসার আল আসাদ ভাইয়া সবার আগে বলে দিচ্ছেন ডিজাইন অফ ব্যারিয়াল স্ট্রাকচারস। ওকে, আর কারা কারা আছেন একটু আমাকে বলবেন যে নাম্বার 7 এর যেই হেডিংটা আছে সেই হেডিংটার কিওয়ার্ডস কি হতে পারে? অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ ব্যারিয়াল স্ট্রাকচারস। বাসার ভাইয়া বলছেন ডিজাইন অফ ব্যারিয়াল স্ট্রাকচারস হবে। আর যারা যারা আছেন আমাকে একটু জানিয়ে দেবেন যে আপনাদের কি মনে হয় নাম্বার 7 যেই হেডিংটা আছে সেই হেডিং এ আপনাদের মানে কিওয়ার্ডটা কি হতে পারে? আইডিয়া চেঞ্জিং ব্যারিয়াল স্ট্রাকচার তুফাইল ভাইয়া বলছেন। কি বললেন? ভাইয়া বলছেন আইডিয়া চেঞ্জিং ব্যারিয়াল স্ট্রাকচার। আইডিয়া চেঞ্জিং ব্যারিয়াল স্ট্রাকচার। পিরামিড কপিড আমরা অলরেডি এটা করে ফেলেছি। আর যারা যারা আছেন ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? আমরা হচ্ছে আইডিয়া চেঞ্জিং ব্যারিয়াল স্ট্রাকচার, আমরা এই জিনিসটাই পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কনসিডার করতে পারি আইডিয়া চেঞ্জিং ডিজাইন বেরিয়াল স্ট্রাকচার। আমরা এখানে বেরিয়াল স্ট্রাকচার না বললে হয়, ডিজাইনটুকুন হলে ইজ গুড এনাফ। ঠিক আছে, চলেন লাস্ট দুইটা। ঠিক আছে, আপনারা যারা যারা আমার সাথে আছেন তারা কিন্তু এখন একটা নোট পেয়ে যাবেন কমেন্টসে, চাইলে কিন্তু নোটটা একটু আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, নাম্বার 8 an incredible experience despite the few remains, an incredible experience despite the few remains। এখানে বলেন তো আমাকে কি হতে পারে? এখানের কিওয়ার্ডটা কি হতে পারে? An incredible experience despite the few remains. An incredible experience despite the few remains. এখানে কি হতে পারে আমাকে একটু বলবেন তো? তুফাইল ভাইয়া বলছেন incredible experience few remains. ওকে, গুড। আচ্ছা, ফেসবুকে যারা যারা আছেন তারা বলেন তো আমাকে যে এখানে incredible experience despite the few remains এখানে আমাদের কিওয়ার্ডস কি হতে পারে? ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স বলছেন মোহাম্মদ ফাহিম ভাইয়া। ঠিক আছে, গ্রেট। তাহলে ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স একটা হতে পারে কিওয়ার্ড আমাদের জন্য। তারপর এখানে আরেকটা কিওয়ার্ড আমাদের কি হতে পারে? বাসার আল আসাদ ভাইয়া বলছেন ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স রিমেইনস। ঠিক আছে, ওকে। অন্তন ভাইয়া বলছেন ফিউ রিমেইনস। হাফিজুর ভাইয়া বলছেন ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স। গাজী আকরাম রনক ভাইয়া বলছেন ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স ডিসপাইট এন্ড ফিউ remains, incredible experience despite and few remains, incredible experience। আচ্ছা, গ্রেট। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি incredible experience and few remains। ঠিক আছে, আমাদের এই দুইটাই তাহলে কিওয়ার্ড হয়ে যাচ্ছে। নাম্বার 9 এ কি বলছে? the area the answers to some unexpected questions। this is the last heading for this particular sample question। আপনারা আমাকে এটার কিওয়ার্ডটা একটু বলে দেন তো, যে the answers to some unexpected questions এখানে আমাদের কিওয়ার্ডস কি হবে? answer unexpected questions বলেছেন তুফাইল আহমেদ ভাইয়া। বাসার ভাইয়া আমাদেরকে বলেছেন answers of unexpected questions। আচ্ছা, ঠিক আছে। আর কারা কারা আছেন? মোহাম্মদ ফাহিম ভাইয়া বলছেন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। আচ্ছা, আল মাহফুজ ভাইয়া বলছেন আমি শুধু জয়েন হলাম। গ্রেট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ক্লাসটাতে কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ রেলেভেন্ট টু দিস ক্লাস। তারপরে আমাদেরকে ফাহিম ভাই বলছেন আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। তসলিম আহমেদ ভাই বলছেন সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেনস। বিবি মারিয়াম স্মৃতি বলছেন আনএক্সপেক্টেড কোয়েশ্চেনস। গাজী আকরাম রনক ভাই বলছেন অ্যানসার্স আনএক্সপেক্টেড অ্যান্ড কোয়েশ্চেন। ঠিক আছে, অন্তর হালদার ভাই বলছেন আনএক্সপেক্টেড। ওকে, তাহলে অ্যানসার্স আনএক্সপেক্টেড কোয়েশ্চেনস। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? আমাদের হেডিং গুলো থেকে আমরা বেশ কয়েকটা কিওয়ার্ড কিন্তু বক্স করে ফেললাম। খুব ঘিঞ্জি লাগছে না? চলেন একটু গুছিয়ে দেখি পুরাটা জিনিস। আপনারা যেগুলো বলেছেন ওগুলোই এখানে দেওয়া হয়েছে। এখন আপনারা যেটা করতে পারেন, একটু আমার সাথে দেখতে পারেন আপনারা যে কিওয়ার্ডস গুলো বলেছেন সেই কিওয়ার্ডস গুলো আছে কিনা। দি এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, এখানে এরিয়া এবং আর্টিফ্যাক্ট হচ্ছে আমাদের কি বলবো এটাকে কিওয়ার্ড। ডিফিকাল্ট এবং টাস্ক হচ্ছে গিয়ে আমাদের কিওয়ার্ড। নাম্বার 3 তে সেভড এবং পিপল হচ্ছে আমাদের কিওয়ার্ড। 4 এ হচ্ছে সিঙ্গল সার্টেনটি এমং লেস ডেফিনিট ফ্যাক্টস। 5 হচ্ছে ওভারভিউ এক্সটার্নাল এরিয়াস। 6 হচ্ছে ডিজাইন কপিড। 7 হচ্ছে চেঞ্জিং ডিজাইন।
আর 8 হচ্ছে ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স ফিউ রিমেইনস, আর 9 হচ্ছে অ্যানসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেনস। নাও এখন আমরা যেটা করব, এখন কিন্তু আমরা কোয়েশ্চেনটা সলভ করতে চলে যাব। তাই আপনারা আমার সাথে একটু যারা আছেন তারা নিজেদের খাতা কলম বের করে এখন আমার সাথে এই জিনিসটা আপনাদের কপিতে একটু কষ্ট করে লিখে ফেলেন। কারণ এই জিনিসটা দিয়ে আমরা পুরাটা জিনিস সলভ করব। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে এই যে বোল্ড লেখাগুলো দেখতে পাচ্ছেন, যেই কিওয়ার্ড গুলো আপনারা আমাদেরকে আমরা সবাই এখন একসাথে বের করেছি, ফিল্টার করেছি, সেই কিওয়ার্ড গুলোই এখানে দেওয়া আছে। ঠিক আছে? যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই একটু নোট করে নেন যে কিভাবে আমরা একটা বড় হেডিং থেকে ছোট একটা হেডিং এ নিয়ে আসলাম, এবং প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখেন যাতে আপনাদের জন্য খুব ইজি হয়ে যায় এই পুরাটা হেডিং ম্যাচিং হেডিং টাস্ক কমপ্লিট করা। ঠিক আছে? আমি ২টা মিনিট সময় নিচ্ছি। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা একটু এটা কোনো একটা জায়গায় নোট করে নিতে পারেন। এক্সাক্টলি 2 মিনিটস পরে আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করব। These are the list of keywords from your headings. ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি করে ফেলেছি আমাদের লিস্ট অফ হেডিংস, এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টস। নাম্বার 2 হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। নাম্বার 3 হচ্ছে সেভড পিপল। নাম্বার 4 হচ্ছে সিঙ্গল সার্টেনটি among less definite facts. নাম্বার 5 হচ্ছে ওভারভিউ এক্সটার্নাল এরিয়াস। 6 হচ্ছে ডিজাইনস copied. 7 হচ্ছে an idea for changing design. 8 হচ্ছে incredible experience few remains, আর 9 হচ্ছে answers to unexpected questions. আমরা এতটুকুন দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, তাহলে আমি সাথে সাথে এখন সলভ করার জন্য আমরা শুরু করে দিব। ডান এসএস, ঠিক আছে। আয়ান ভাই বলেছেন স্ক্রিনশট নেওয়া শেষ। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা এখন রেডি। আমরা কি তাহলে আমাদের কোয়েশ্চেনটা সলভ করতে যেতে পারবো? কোয়েশ্চেনটা এখন দেখবেন সলভ করাটা ইজ গোইং টু ওয়ার্ক ফর এভরি ওয়ান অফ ইউ, বিকজ এখন আপনারা জানেন হোয়াট এক্স্যাক্টলি ইউ আর লুকিং ফর ইন আ প্যারাগ্রাফ। ঠিক আছে? আচ্ছা, তুফাইল ভাই জিজ্ঞেস করছেন কালকে কি লাইভ ক্লাস হবে? হলে কয়টায় স্টার্ট হবে? কালকের লাইভ ক্লাসটা আমাদের এক্স্যাক্টলি রাত ৯টায় স্টার্ট হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এটা বোঝা শেষ, আমাদের এই জিনিসটা নোট করা শেষ। তাহলে আমি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সবকিছু হয়ে গেলে আমাকে যদি হয়ে যায় ডান বলে দেন, তাহলে আমি কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি এবং আমরা খুবই দ্রুত দেখবেন 20 মিনিটস এর মধ্যে, আমি তো বোঝাতেই আপনাদের 20 মিনিটস লাগবে। কিন্তু যখন আপনারা সবকিছু জেনে নিবেন তখন আপনাদের জন্য এটা করাটা খুবই সহজ হয়ে যাবে। তাই আমাকে একটু বলেন আপনারা রেডি কিনা? হলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে ইয়েস রেডি। তাহলে আমি সাথে সাথে এখন কোয়েশ্চেনটা আমি সলভ করা শুরু করে দিব। আচ্ছা, আয়ন ভাই বলেছেন ডান, অর্পিন ভাই বলেছেন রেডি, ফাহিম ভাই বলেছেন ডান, আয়েশা সিদ্দিকা আপু আমাদের সাথে জয়েন করেছেন কমেন্ট দিয়ে, আলামিন ভাই বলছেন ডান, তুফাইল ভাই বলছেন ডান। আচ্ছা, অনেকেই বলে ফেলছেন, হাফিজুর ভাইয়াও বলছেন ডান। ঠিক আছে, তাহলে আমরা মেহজাবিনুল হক আমাদের সাথে বলেছেন ইয়েস রেডি। ওকে, তাহলে আমরা এখন ফুললি রেডি। লেটস স্টার্ট। স্যাম্পল কোয়েশ্চেনের প্যারাগ্রাফ এ কি বলছে? আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কি? নাম্বার 1, আমরা খুবই স্ট্র্যাটেজিক্যালি সলভ করব। কিওয়ার্ড সার্চ করলাম না, ফার্স্ট এবং লাস্ট লাইন আগে পড়ব। ঠিক আছে? কি করব? ফার্স্ট এবং লাস্ট লাইন আগে পড়ব, সব পড়ব না। ফার্স্ট, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড টিপ। ফার্স্ট এবং লাস্ট লাইন আমরা আগে পড়ব। তাহলে চলেন তো ফার্স্ট লাইনে কি বলেছে একটু দেখে নেই। The pyramids are the most famous monuments of ancient Egypt and still hold enormous interest for people in the present day. বাস, এর বেশি পড়বো না। ঠিক আছে? আর লাস্ট লাইন পড়বো। লাস্ট লাইনে কি বলেছে? However, there is no question that as far as Egypt is concerned, it began with one monument to one king, designed by one brilliant architect, the step pyramid at Chaucer at Saqqara. ওকে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কমেন্ট সেকশনে আপনাদের একটা নোট চলে গেছে। আচ্ছা, খুবই দুঃখিত। আরপিন হাসান।
অর্পিন বলবো না, আর আরপিন হাসান, ঠিক আছে। আমাদের এখানে যেটা হচ্ছে ফার্স্ট লাইনটা পড়লাম এতটুকুন, দ্য pyramids আর দ্য মোস্ট ফেমাস, আর লাস্ট লাইন পড়লাম however there is no question that as far as Egypt is concerned it began with one monument to one king designed by one brilliant architect, the step pyramid at Hosierb at Saqqara. ঠিক আছে, আমরা এতটুকুন বুঝতে পেরেছি। তাহলে আমরা ফার্স্ট এবং লাস্ট লাইন পড়লাম। চলেন এখন হেডিং গুলো আবার একটু দেখে নেই। হেডিং গুলোতে কি ছিল? আমাদের এরিয়াজ এন্ড আর্টিফ্যাক্টস ছিল, ডিফিকাল্ট টাস্ক ছিল, সেভড পিপল ছিল, সিঙ্গেল সার্টেনটি ছিল, আরো অনেকগুলো ছিল। আমাদের এখানে ফার্স্ট এবং লাস্ট লাইনে দেখেন আমাদেরকে যা যা বলেছে, however there is no question that as far as Egypt is concerned it began with one monument, তার মানে এখানে however যেহেতু বলা আছে, তার মানে কি এখানে একটা জিনিসের কন্ট্রাস্ট হচ্ছে। নাও when you skim you will see যে এখানে অনেক কিছুই বলা আছে এবং কে কি কি বানিয়েছে আপনি যখন স্কিম করবেন সবসময় কিন্তু পড়া লাগে না, আপনি জাস্ট যখন চোখ বুলাবেন তখন দেখবেন অনেকগুলো নাম দেখা যাচ্ছে, অনেক কিছু বোঝা যাচ্ছে। কিন্তু আপনি যখন এখানে এমন একটা সেন্টেন্স দেখছেন however, that means it is a contrasting sentence, এটা কি করছে আগে যা বলেছে ওইটাকে কন্ট্রাস্ট করার ট্রাই করছে, রাইট? তার মানে এখানে আমার কি বলছে, there is no question that as far as Egypt is concerned, এখানে কি একটা পার্টিকুলার জিনিস নিয়ে বলছে না। তো এখানে আপনার কাছে মনে হয় না যে অন্যান্য লেস ডেফিনিট ফ্যাক্টের মধ্যে এটার একটা সিঙ্গেল সার্টেনটি আছে? অন্যান্য সকল সমস্যার মধ্যে বা অন্যান্য সকল ফ্যাক্টের মধ্যে there is no question, there is no question that as far as Egypt is concerned it began with one monument to one king, মানে এই বিষয়ে আর কোনো সন্দেহই নাই, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। তার মানে কি এখানে ব্যাপারটা সিঙ্গেল সার্টেনটিতে গিয়ে দাঁড়িয়ে যায় না? সিঙ্গেল সার্টেনটি অর্থাৎ একটা পার্টিকুলার বিষয় যেটা নিয়ে আর কোনো সন্দেহ নাই, আর কোনো মানে ভাবনা নাই, এটাই মানে এটাই ঠিক, দিস ইজ সার্টেন, দিস হ্যাজ বিন কনফার্মড। তার মানে আমাদের এটার অ্যান্সার হবে a single certainty among less definite facts। কেন? এই কারণে দেখেন, however there is no question that as far as Egypt is concerned it began with one monument to one king designed by one brilliant architect, the step pyramid of Hosir at Saqqara। ওকে, মোহাম্মদ খান ভাইয়া জিজ্ঞেস করছেন এটা কি আপু প্যারাগ্রাফ? এগুলা হচ্ছে রিডিং প্যাসেজ 2, একটা এখানে 7টা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং আমি এখানে প্যারাগ্রাফ ওয়াইজ আমি স্লাইডগুলোতে বসিয়েছি। আপনি যদি সবগুলো প্যারাগ্রাফ একসাথে দেখতে চান তাহলে একটা নোট যাচ্ছে কিছুক্ষণ পর পর, একটু কাইন্ডলি প্লিজ নোটটা ডাউনলোড করে নেবেন। নোটটাতে আপনারা পুরোটা প্যারাগ্রাফ একসাথে পাবেন, এক্স্যাক্টলি যেভাবে আপনারা আইএলটিএস এ পান। কিন্তু আমি যখন আমার প্রশ্নগুলো সলভ করেছি তখন কিন্তু আমি প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ গিয়েছি এবং এক্স্যাক্টলি কিওয়ার্ড অ্যানালিসিস করে আমি আমার ম্যাচিং হেডিংস পার্টটা ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে? ওকে, নাম্বার আমরা কি ফার্স্টটা বুঝেছি যেটা কেন সিঙ্গেল সার্টেনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস হলো? আমাকে একটু ইয়েস নো বলে একটু বলে দেন। আয়ন ভাই থ্যাংক ইউ সো মাচ। গাজী আকরাম রনক ভাই বলছেন আপু ক্লিয়ার দেখা যাচ্ছে না। ভাই একটু প্লিজ কাইন্ডলি আমাদের নোটটা যাচ্ছে, কাইন্ডলি একটু নোটটা ডাউনলোড করে নেবেন। নোটটাতে আপনারা হয়তো পুরোটা জিনিস ক্লিয়ারলি দেখতে পারবেন, কারণ যে জিনিসটা আমি স্লাইডে বড় করে দিয়েছি আপনাদের সেই সেম জিনিসটাই কিন্তু অবশ্যই হচ্ছে নোটটাতে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা একটু কাইন্ডলি দেখে নেবেন, আপনারা ওইখানে পুরোটা জিনিস পেয়ে যাবেন, ঠিক আছে? অলরাইট, তুফাইল ভাইয়া বলছেন বুঝতে পেরেছি, আয়ন ভাইয়া তো খুব সম্ভবত বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে প্যারাগ্রাফ এ যেটা কি নিয়ে কথা বলছে যে এই বিষয়ে কোনোই সন্দেহ নাই যে ইজিপ্ট যতক্ষণ ইজিপ্ট নিয়ে যতক্ষণ কথা হচ্ছে, ইজিপ্টে একটা মনিউমেন্ট ছিল যেটা একটা রাজার জন্য ডিজাইন করা হয়েছিল এবং একটা ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট দিয়ে, যার নাম ছিল খুব সম্ভবত হোসার। ঠিক আছে, ডান। নোটটা কোথায়? নোটটা কমেন্টসে একটু পরে চলে যাবে। আই এম রিকোয়েস্টিং একটু যদি নোটে কমেন্টে যদি আমরা নোটটা একটু সার্কুলেট করে দিতে পারি তাহলে সবাই হচ্ছে একটু ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফ 2 বা প্যারাগ্রাফ বি যেটাকে আমরা বলছি। ওকে, প্যারাগ্রাফ বি তে কি বলছে? এটা হচ্ছে আমরা কি ধরেছিলাম ফার্স্ট এবং লাস্ট লাইন পড়বো, কিন্তু সব ক্ষেত্রে কি ফার্স্ট এবং লাস্ট লাইন পড়লে কি সবকিছু হয়? এটাও কিন্তু আমরা আজকে দেখবো যে সব ক্ষেত্রে হয়তো ফার্স্ট এবং লাস্ট লাইন পড়লে উত্তর পাওয়া যাবে না। স্ট্র্যাটেজিটা কোথায় বলছি?
আপনি প্রথমেই যেটা করবেন ফার্স্ট এবং লাস্ট লাইন পড়ে আপনার হেডিং গুলোর সাথে এই যে ছোট্ট করে আপনি হেডিং গুলো আলাদা করলেন না, ওই হেডিং গুলোর সাথে আপনি একটু ম্যাচ করে দেখবেন যে আপনি যে ফার্স্ট এবং লাস্ট লাইনটা পড়লেন এটা কোনোভাবে হেডিং এর সাথে ম্যাচ করে যাচ্ছে কিনা। ম্যাচ করলে আপনি আপনার অ্যান্সার সেখানেই পেয়ে গেছেন। যদি ম্যাচ না করে সেই ক্ষেত্রে হয়তো আপনার একটু পড়তে হবে। সেই ক্ষেত্রে হয়তো স্কিমিং না একটু স্ক্যানিং করতে হবে। ওকে? তাহলে চলেন আজকে আমরা দেখে নেই যে সেকেন্ড প্যারাগ্রাফটা থেকে আমাদের স্কিমিং স্ক্যানিং করতে হবে নাকি আমাদের ফার্স্ট এবং লাস্ট লাইনটা পড়লে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। চলেন পড়ি। Shosier was the first king of the third dynasty of Egypt and the first to build in stone. First line. এবার আসি লাস্ট লাইন। লাস্ট লাইন কোথায়? এখান থেকে। Hosier is thought to have reigned for 19 years, but some historians and scholars attribute a much longer time for his rule owing to the number and size of the monuments he built. অর্থাৎ ফার্স্ট লাইনে একটা রাজা সম্পর্কে বলা আছে কিং। সেকেন্ড যে আমার যে লাস্ট লাইনে বলা হচ্ছে একটা কিং এর রেইনিং পিরিয়ড, তাই না? একটা কিং এর রেইনিং পিরিয়ড, ঠিক আছে? এই দুইটা শব্দ কি আমাদের কোন হেডিং এর সাথে যায়? আরেকটা জিনিস, মেথড অফ এলিমিনেশন, থার্ড ট্রিক, একটা হেডিং বাদ শিওর হেডিংটা কেটে দিবেন। আমি তাই লাল করে দিয়েছি, আমি এই জন্য রেড করে দিয়েছি। রেড করে আমি হচ্ছে আমার এই এই পার্টিকুলার হেডিংটা যে আমার আর দেখতে হবে না, আমি এই জন্য জিনিসটা রেড করে দিচ্ছি। আপনারা আপনাদের এক্সাম হলে কেটে দিবেন, ঠিক আছে? এক্সাম হলে যখন পড়বেন কেটে দিবেন পেন্সিল দিয়ে অথবা ক্রস করে দিবেন। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট on your exam paper, মানে on your question paper, not your answer sheet, কিন্তু on your question paper. Question paper এ আপনি আপনার নোট টেকিং এর জন্য যা যা করতে চান আপনি করতে পারবেন, এটা নিয়ে you have no boundaries, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের নাম্বার 4 তো কোনোভাবেই হচ্ছে না। তাহলে আমরা কোন দুইটা শব্দ পেয়েছিলাম? কিং এবং রেইন আমাদের প্যারাগ্রাফ 2 থেকে। এখানে কোথাও কি কিং বা রেইন নিয়ে কোনো কিছু আছে? নাম্বার 3 তে আমরা একটা পাচ্ছি কিং বা কিং হু সেভড হিজ পিপল। হাউএভার আমরা কিন্তু আগেরটাতে কিং এর কাউকে বাঁচানো বা নিজের পিপলদের জন্য, নিজের রাজ্যের মানুষের জন্য কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত ফার্স্ট এবং লাস্ট লাইনে আমরা পাই নাই। সেকেন্ডে আমরা কি বলছি দেখি আর কোন জায়গায় রেইনের কথা বলা হয়েছে কিনা, বা রুলিং, যেহেতু প্যারাফ্রেজ করেও ওয়ার্ড থাকতে পারে, এমন কোন ওয়ার্ডস কি আমরা পাচ্ছি কিনা? আমার চোখে পড়ছে না। তার মানে যদি আমার না পড়ে বেশি সময় নষ্ট করব না। আমরা এখন কি করব? এখানে যেহেতু পাচ্ছি না, এখন আমাদের কি করতে হবে? আমরা এটা বুঝে গেছি যে ফার্স্ট এবং লাস্ট লাইন আমাকে কোনো ক্ল্যারিটি দিতে পারছে না যে এখানে কোন হেডিংটা হবে। তার মানে এখন আমার একটু স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং কিভাবে করতে হবে? আমি এখন কি খুঁজছি আমি জানি, আমার কাছে কিওয়ার্ডস গুলো এখন আমার জন্য একদমই নতুন করে আমার বলার দরকার নেই। কিওয়ার্ড গুলো অলরেডি আমার মাথায় আছে। তাহলে চলেন আমাদের একটু পড়তে হতে পারে। চলেন একটু আমরা পড়ি। Prior to Hosier's reign, tombs were rectangular monuments made of dried clay brick, which covered underground passages where the deceased person was buried. Structure নিয়ে বলছে। তারপর কি বলছে? For reasons which remain unclear, Hosier's main official, whose name was Imhotep, conceived of building a taller, more impressive tomb for his king by stacking stone slabs on top of one another, progressively making them smaller to form the shape now known as the step pyramid. অর্থাৎ যে স্টেপ পিরামিড আমরা যেটা ফার্স্ট প্যারাগ্রাফে আমরা দেখেছিলাম, দেখেন ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু আমরা স্টেপ পিরামিড এই শব্দটা পেয়েছি। তার মানে এখানে স্টেপ পিরামিড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তার মানে এই স্টেপ পিরামিডটা নিয়ে কি বলা হয়েছে? হোসিয়ারস মেইন অফিসিয়াল হুজ নেম ওয়াজ ইমফোটেপ, ইমফোটেপ নামক এই রাজার যে মেইন অফিসিয়াল ছিল, মেইন হয়তো মন্ত্রী ছিল, সেই মন্ত্রী কনসিভড অফ বিল্ডিং আ টলার এন্ড মোর ইমপ্রেসিভ টুম্ব। অর্থাৎ কনসিভড কে কি বলা যায়? কনসেপ্টের আরেকটা প্যারাফ্রেজড ওয়ার্ড কি হতে পারে? আইডিয়েট, প্ল্যান্ড হতেই পারে, অবশ্যই এক্সাক্ট মিনিং ওয়াইজ হবে না, কিন্তু আইডিয়েট কুড বি দি ক্লোজেস্ট মিনিং। তাহলে আইডিয়েট যদি হয় তাহলে আইডিয়েটের সাথে আমাদের ক্লোজেস্ট যেই আমাদের কি বলবো হেডিংটা আছে সেটা কি? অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচারস। ঠিক আছে, টুম মানে কি? টুম মানে একটা বেরিয়াল স্ট্রাকচারই তো, তাই না? তো এখানে আইডিয়া বা কনসিভ যেহেতু বলা হয়েছে, তাই এখানে আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বেরিয়াল স্ট্রাকচারটাই মোস্ট ফিট।
আমরা প্যারাগ্রাফ বি বুঝতে পেরেছি? একটু আমাকে ইয়েস বা নো বলে একটু কমেন্ট করে দেন। প্যারাগ্রাফ বি এর আমাদের এটার অ্যান্সার হচ্ছে নাম্বার 7, an idea for changing the design of burial structures. আমরা কি এটা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? প্যারাগ্রাফ বি অ্যান্সার হচ্ছে নাম্বার 7। প্যারাগ্রাফ বি অ্যান্সার হচ্ছে নাম্বার 7। এখানে বলেন তো আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা প্যারাগ্রাফ বিটা? ওকে, হাফিজুর ভাইয়া বলছেন বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে। আমি একটু কমেন্টগুলো একটু কম দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বুঝতে পেরেছেন। অনেকে ওকে, ইয়েস, আমি এখন কমেন্টগুলো পাচ্ছি যে বুঝতে পেরেছেন। ঠিক আছে। তাহলে আমরা চলে যাই প্যারাগ্রাফ 3, যেটা হচ্ছে প্যারাগ্রাফ সি। কি বলছে? আবার কি করব? ফার্স্ট এবং লাস্ট লাইন চলেন। The step pyramid has been thoroughly examined and investigated over the last century, and it's known that the building process went through many different stages. Construction নিয়ে বলছে আবার। লাস্ট লাইন কি বলছে? The weight of the enormous mass was a challenge for builders who placed the stones at an inward incline in order to prevent the monument from breaking up. এখন বলেন তো আমি চ্যালেঞ্জ ওয়ার্ডটাকে কেন দাগালাম? যারা যারা আমার সাথে কিওয়ার্ডটা আপনারা একটু আমার সাথে কিওয়ার্ডটা ম্যাপ করেছেন, কিওয়ার্ড আমাকে জানিয়েছেন, তারা কিন্তু হয়তো বুঝতে পারবেন যে আমি কেন চ্যালেঞ্জ ওয়ার্ডটাকে দাগালাম। এই শব্দটা দেখার সাথে সাথেই আমরা কোন হেডিংটার সাথে রিলেট করতে পারছি একটু আমাকে কেউ বলতে পারবেন? যে এখানে যে বললো the weight of the enormous mass was a challenge for the builders who placed the stones at an inward incline in order to prevent monument from breaking up. তার মানে আমার এখানে বলেন তো চ্যালেঞ্জ ওয়ার্ডটা যে আমি এখানে বড় করে মার্ক করলাম, যে যারা যারা এই প্রজেক্টটাতে কাজ করছিল তারা কিন্তু তাদের জন্য এটা খুবই কঠিন ছিল, খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ এই যে পাথরগুলো বসানো হচ্ছিল সেই পাথরগুলো অনেক হেভি ছিল। ঠিক আছে? তাহলে বলেন তো আমাকে প্যারাগ্রাফ সি এর জন্য আমার হেডিং কোনটা হতে পারে? দেখি আপনারা আমাকে বলতে পারেন কিনা। প্যারাগ্রাফ সি যেটা বলছে the weight of the enormous mass was a challenge for the builders who placed the stones at an inward incline in order to prevent the monument from breaking up. এখানে একটা কনস্ট্রাকশন নিয়ে বলছে এবং এটাও বলছে যে যারা যারা in order to prevent the monument, the weight for the builders, তার মানে বিল্ডারদের জন্য জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। বিল্ডারদের জন্য কি হয়ে যাচ্ছিল? চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। এখন চ্যালেঞ্জিং শব্দটা কিসের সাথে যায় বলেন তো? চ্যালেঞ্জিং শব্দটা কিন্তু ডিফিকাল্ট এর সাথে কিছুটা হলেও সিনোনিমাস, তাই না? আ চ্যালেঞ্জিং টাস্ক ফর দোজ ইনভলভড। টু, ইয়েস, রওশনুল ইসলাম একদম ঠিক ধরেছেন। রওশনুল ইসলাম বলছেন টু, ইয়েস। লিমন ভাইয়াও বলছেন টু। বিবি মারিয়াম আপু বলছেন টু, ঠিক আছে। তারপরে হচ্ছে হাফিজুর রহমান ভাইয়া বলছেন টু, ঠিক আছে। তাহলে এটা খুবই ইজি না? আমরা কি ধরেছিলাম ফার্স্ট এবং লাস্ট লাইন পড়বো। ফার্স্ট এবং লাস্ট লাইন যখন পড়ছিলাম তখন আমরা একটা ওয়ার্ড কি পেলাম? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ কিসের সাথে প্যারাফ্রেজ করা যায়? ডিফিকাল্ট। চ্যালেঞ্জিং কে আমরা কিসের সাথে প্যারাফ্রেজ করতে পারি? ডিফিকাল্ট এর সাথে। তার মানে হচ্ছে যে আমার প্যারাগ্রাফ সি এর অ্যান্সার হবে আ ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড। কেন? এই লাইনটার কারণে the weight of the enormous mass was a challenge for the builders, challenge for those involved, difficult task for those involved. মামুন খান ভাইয়াও বলছেন difficult, absolutely right ভাইয়া, a difficult task for those involved হবে আমাদের প্যারাগ্রাফ সি এর অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্যারাগ্রাফ ডি থেকে এখন যেতে পারবো? দেখলেন কত তাড়াতাড়ি আপনারা ম্যাচিং হেডিং সলভ করে ফেলছেন। আমার কিন্তু খুব বেশি আপনাদের হেল্প করা লাগছে না। আপনারা কিন্তু নিজেরাই সলভ করে ফেলছেন। তাই আমাকে একটু বলেন তো প্যারাগ্রাফ সি টা বোঝা হয়ে গেলে আমি প্যারাগ্রাফ ডি তে এখন যেতে পারবো কিনা? ইয়েস বা নো লিখে আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আমি একটু পরের প্যারাগ্রাফটাতে চলে যাব। Should I go ahead and start discussing the next paragraph? Yes or no? সাব্বির আনাজ ইউটিউব থেকে বলছেন ইয়েস, ওকে। বাকি সবাই কি আমরা রেডি প্যারাগ্রাফ ডি এর জন্য?
মামুন খান ভাইয়া বলছেন ইয়েস, হাফিজুর ভাইয়া বলছেন ইয়েস। আচ্ছা, হামিম ভাইয়া বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আম হাফিজুর রহমান ভাইয়া বলছেন ইয়েস, ঠিক আছে। ওকে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনারা সবাই সি পর্যন্ত বুঝতে পেরেছেন। আমাদের আর কয়টা বাকি বলেন তো? আ আয়ান আ আয়ান আপু বলছেন, আয়ান আপু আপনার নামটা আমি ভুলে গেছি। আবার একটু আপনার নিকনেমটা আপনি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিয়েছিলেন। একটু আমাকে আবার জানিয়ে দিবেন। ঠিক আছে। ওকে। তাহলে আমরা হচ্ছে ওই যে বাস আমাদের অনেকেই বলে দিয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন প্যারাগ্রাফ সি। লেটস গো অ্যাহেড অ্যান্ড মুভ অন টু প্যারাগ্রাফ ডি। আচ্ছা, সামারি কমপ্লিকেশনস এন্ড ক্লুজ এটার ক্লাস কবে হবে? এটাও ক্লাসও হবে ভাই। সামনের দিনে ক্লাসগুলো পাবেন। সামারি কমপ্লিশনের উপর অবশ্যই একটা ক্লাস আপনারা পাবেনই। ঠিক আছে? ওকে। তাহলে আমরা পেয়ে গেছি, বুঝতে পেরেছি প্যারাগ্রাফ সি। লেটস মুভ অন টু প্যারাগ্রাফ ডি which says when finally completed the step pyramid rose 62 meters high, oh my god, অনেক লেখা, high and was the tallest structure of its time. First line পড়লাম, last line পড়বো। Last line কি বলছে? Huizer was so proud of his accomplishment that he broke the tradition of having only his name on the monument and had Imhotep's name carved on it as well. ফার্স্ট লাইন, লাস্ট লাইন পড়ে কিছু বুঝতে পেরেছি? পড়ে আমাদের এখানে যতগুলো হেডিং আছে আমরা কি মিলাতে পারছি? আয়ান আপু আলিফা, ইয়েস, আয়ান আপু নাম হবে না, আলিফা হবে। ঠিক আছে, আমার মনে থাকবে। আমি এখন আর আয়ান হোসেন বলবো না, আমি আলিফা বলবো, আলিফা আপু। ঠিক আছে। লিস্ট অফ হেডিংস, একটু আমাকে, এই যে আমরা কতগুলো লিস্ট অফ হেডিংস দেখছেন, আমরা কিন্তু 3টা ক্লোজ করে ফেলছি, এ বি সি, প্যারাগ্রাফ শেষ, তাই এগুলো আমি কি করেছি? কেটে দিয়েছি, এগুলো আর কনসিডার করছি না। কোনগুলো করছি? দ্য ওয়ানস ইন ব্ল্যাক। প্রশ্ন কি ছিল? আমি যখন ফার্স্ট আর লাস্ট লাইন পড়েছি, হোয়াট ডাজ ইট সে? When finally completed, the step pyramid rose 62 meters high and was the tallest of its time. Last line, Hozier was so proud of his accomplishment that he broke the tradition of having only his own name on the monument and had Imhotep's name carved on it as well. ঠিক আছে? ওকে। তাহলে আমরা কিন্তু দেখেন এখানে অনেকগুলা ফার্স্ট এবং লাস্ট লাইন দেখে আমি যা বুঝতে পারছি যে আমাদের লিস্ট অফ হেডিং থেকে এখানে আমি কোনো কিছু ম্যাচ করতে পারছি না। হ্যাঁ, কনফিউজ লাগতে পারে। কেন? এখানে এরিয়াস এর কথা আছে, ওভারভিউ আছে, তারপরে কি আছে? আমার কাছে মনে হতে পারে যে প্রপোর্শন গুলো দিয়েছে এগুলো হয়তো ডিজাইনের জন্য, এটাও হতে পারে। কিন্তু আমি ডিজাইনের জন্য যা যা ছিল আমি 2টা অলরেডি মার্ক আউট করে দিয়েছি। কিং হু সেভ দিস পিপল হতে পারতো, কারণ লাস্ট লাইনে কি বলেছে? Joseph was so proud of his tradition of having only his own name and had Imhotep's name carved on it as well. কিন্তু this doesn't mean he saved his people. এখানে সে জাস্ট তার এমন একটা অনুভূতি শেয়ার করেছে যে সে রাজারা আগের কালে শুধু নিজেদের নাম ওয়ালে লিখতো, কিন্তু এই রাজা এতটাই খুশি ছিল নিজের অ্যাকমপ্লিশমেন্টে যে সে নিজের মন্ত্রী, নিজের অফিসিয়ালের নাম ইমফোটেপ, যে এই স্ট্রাকচারটার আইডিয়াটা কনসিভ করেছিল, যেটা আমরা প্যারাগ্রাফ বি তে পেয়েছিলাম খুব সম্ভবত, ওইটাই কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম, তাই না? কিন্তু এখানে কি পিপল সেভ নিয়ে এমন কোনো কথা আছে? তা কিন্তু নেই। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের এখানে এনাফ ইনফরমেশন নাই। কিন্তু একটা কিন্তু এদিকে আপনারা কিউ পাচ্ছেন। কি বলেন তো? আমরা কি জানি? ফার্স্ট এবং লাস্ট লাইনে যদি না থাকে, কি থাকতে হবে? না বুঝলে করণীয় কি? আচ্ছা, ওকে। তো যদি প্যারাফ্রেজ, আমি এটা নিয়ে একটু কথা বলছি, জাস্ট এটা আগে একটু বুঝিয়ে নিই। যে আমাদের যদি ধরেন ফার্স্ট এবং লাস্ট লাইনে অ্যান্সার না পাই, কি করতে হবে? একটু স্ক্যানিং করতে হবে। আগে স্কিমিং করতে হবে, স্ক্যানিং করতে হবে। সো আমি যদি পুরাটা নাও পড়ি, আমি এখানে দেখতে পাচ্ছি কিছু হেক্টরের কথা বলা আছে, ডোরস, একটা ডিরেকশন, কিছু মিটারস, কমপ্লেক্স টু, মানে এখানে যতগুলো শব্দ আমি দেখতে পাচ্ছি, কমপ্লেক্স টু ডিসকারেজ আনওয়ান্টেড ভিজিটার্স, তারপরে হচ্ছে 10.5 মিটার্স হাই লিভিং কোয়ার্টার্স, তারপরে হচ্ছে ওয়াজ বিল্ট দ্য সাইজ অফ দি অফ আ সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট। সো আমি এখানে আমার যে লিস্ট অফ হেডিং গুলো ছোট করেছিলাম, এর মধ্যে কিন্তু আমার কাছে মানে বেশ কয়েকটা জিনিস একটু রেলিভেন্ট লাগছে। যেমন নাম্বার 5 আমার কাছে রেলিভেন্ট লাগছে, আমার কাছে আবার হচ্ছে গিয়ে নাম্বার 1 ও রেলিভেন্ট লাগছে। কিন্তু নাম্বার 1 এ আমার কি ছিল? হেডিংটা নাম্বার 1 এ কিন্তু শুধু এরিয়া নিয়ে বলা নেই। নাম্বার 1 এ কি বলা আছে? আর্টিফ্যাক্টস নিয়েও বলা আছে। আর্টিফ্যাক্টস মানে কি বলেন তো? আর্টিফ্যাক্টস যেটা একটা মানুষের বানানো, একটা জিনিস যেটা বানানো হয়েছে।
ঠিক আছে? এখানে বানানো হয়েছে বলতে কনস্ট্রাকশন বোঝানো হচ্ছে, কিন্তু আর্টিফ্যাক্ট ইজ সাপোজ টু বি সামথিং স্মলার। আর্টিফ্যাক্ট ক্যানট বি সামথিং ম্যাসিভ লাইক আ বিল্ডিং। আর্টিফ্যাক্ট হ্যাজ টু বি, যদি বিল্ডিং হয় দ্যাট ইজ আ মনিউমেন্ট, কিন্তু যদি কোনো ছোট জিনিস হয় দ্যাট ইজ অ্যান আর্টিফ্যাক্ট। কিন্তু এখানে যেই জিনিসগুলো বলা হচ্ছে, none of it really talks about something that is small and man-made. ওকে, তার মানে আমার নাম্বার ওয়ানটা কোনোভাবেই হচ্ছে না। সো ইন অল, মানে সবকিছু যদি আমি কনসিডার করি, তাহলে দি অ্যান্সার শুড বি অ্যান ওভারভিউ অফ দি এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। কেন? চলেন দেখে নিই। এখানে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখানে আসলে পুরাটাই রেলিভেন্ট। এখানে আপনার কোনো পার্টিকুলার মানে পোর্শন নাই অফ দ্য টেক্সট, যেখানে হচ্ছে গিয়ে আপনাদের পুরাটা জিনিস আপনি যাই এখান থেকে একটু ম্যাপ আউট বা একটু ফিল্টার আউট করে নিতে পারবেন। এখানে পুরাটার একটা ওভারভিউ দেওয়া আছে, যেটা কিভাবে সাজানো আছে। শাফিন ভাইয়া বলছেন এটা ওভারভিউ দিয়েছে, রাইট, এখানে ওভারভিউ দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে আমার এখানে দি অ্যান্সার উড বি অ্যান ওভারভিউ অফ দি এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের লার্নিং কি? ফার্স্ট এবং লাস্ট লাইনে যদি অ্যান্সার না পাই, স্কিমিং বা স্ক্যানিং করতে হবে এবং পুরোটা জিনিস বুঝে আমাদের এখান থেকে লিসেনিং এ সরি লিস্ট অফ হেডিংসটা ম্যাচ করতে হবে। ঠিক আছে, চলেন আমরা এবার প্যারাগ্রাফ ই তে চলে যাই। প্যারাগ্রাফ ইটা একটু বড়, তাই আমি একটু সাইডে চলে যাচ্ছি। এবার হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা একটু ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন টুকুন পড়বো। ফার্স্ট লাইন কি বলছে? দ্য ব্যারিয়াল চেম্বার অফ দ্য টুম্ব where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid, surrounded by vast maze of long tunnels that had rooms of them to discourage robbers. এখানেও আমরা বলতে পারি যে একটা এরিয়া নিয়ে কথা বলছে। লাস্ট লাইন কি বলছে? There are other historians who claim the vessels were dumped into the shafts, yet vessel বলা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন ভেসেল, দ্য ভেরি ওয়ার্ড, দেখি তো আমরা এখানে কোথাও ভেসেল আরো কোথাও আছে নাকি? ইয়েস আছে, স্টোন ভেসেলস এখানে বলেছে। তারপরে আরো কি বলছে? এই ভেসেল গুলো বিভিন্ন ধরনের স্টোন দিয়ে বানানো হয়েছে। agreement among scholars that the vessels, মানে অনেক জায়গায় কিন্তু ভেসেলের কথা বলা হয়েছে। ভেসেলটা কি? ইজ ইট নট আ ম্যান মেড থিং? এটা কিন্তু হিস্ট্রিতে ম্যান মেড। সো সেই ক্ষেত্রে এই যে এখানে যে এত বছর আগে যে 40,000 ভেসেলের কথা যে এখানে বলা হয়েছে, এটা একটা আর্টিফ্যাক্ট না? ঠিক আছে, এটা একটা আর্টিফ্যাক্ট না? ওই আর্টিফ্যাক্টটা যেটা আছে, এখানে আমরা কিন্তু ভেসেলকে একটা আর্টিফ্যাক্ট ধরে নিতে পারি। ভেসেলকে আমরা কি ধরে নিতে পারি? ভেসেলকে আমরা একটা আর্টিফ্যাক্ট ধরে নিতে পারি। তাহলে আমাদের এই প্যারাগ্রাফটাতে এরিয়ার কথাও বলা আছে, এই প্যারাগ্রাফটাতে আমাদের এখানে এরিয়ার কথাও বলা আছে, আমাদের এখানে আবার আর্টিফ্যাক্টের কথাও। আর্টিফ্যাক্টের একটা খুব ইন্টারেস্টিং জিনিস কি বলেন তো? আর্টিফ্যাক্টের যে সিঙ্গুলার স্পেলিংটা আছে এটা হচ্ছে এমন, আর আর্টিফ্যাক্টের প্লুরাল স্পেলিং হচ্ছে আর্টিফ্যাক্টস, টিআই দিয়ে। ইন্টারেস্টিং না? একটা ই চেঞ্জ হয়ে যায় যখন প্লুরাল করতে যাই আমরা, কিন্তু এস ঠিকই অ্যাড হয়। ওকে, এনিওয়ে, তো আমাদের এখানে কি হচ্ছে? এখানে আমরা একটা এরিয়াও পাচ্ছি, আবার আর্টিফ্যাক্ট সম্পর্কেও ধারণা পাচ্ছি। তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হতে হবে 1, যেটা হচ্ছে the areas and artifacts within the pyramid itself. শাফিন ভাইয়া is absolutely right, তোফাল ভাইয়াও বলছেন 1। ওকে, ঠিক আছে, এটাও কিন্তু তাহলে খুবই সহজে আমরা সলভ করে ফেললাম, তাই না? যে ফার্স্ট এবং লাস্ট লাইন পড়ে দেখছেন যে ম্যাচিং হেডিংস আসলে কত সহজে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? ওকে, অলরাইট, তাহলে এখানে কি হচ্ছে? ফার্স্ট প্যারাগ্রাফটাতে we have noticed যে আমরা ফার্স্ট এবং লাস্ট প্যারাগ্রাফ পড়েই we can find out the answers to matching headings quite easily. ঠিক আছে, আলিফাও বলছে আমাদেরকে 1 হবে। ওকে, আর্টিফ্যাক্টস ভেসেলস, সুফাইল আহমেদ ভাইয়া বলছেন অ্যাবসলিউটলি রাইট ভাইয়া, ভেরি গুড। ঠিক আছে, তাহলে the answer to paragraph E would be 1, which the heading for which is the areas and artifacts within the pyramid itself. আমরা এতটুকুন কি বুঝতে পেরেছি? আচ্ছা, শাফিন ভাইয়া আমাদেরকে প্যারাফ্রেজিং নিয়ে একটা কোয়েশ্চেন করছিলেন ভাইয়া, একটু আপনার কমেন্টটা উপরের দিকে উঠে গেছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ কুড প্লিজ কমেন্ট দ্যাট अगेन, অথবা একটু কপি করে আমাকে যদি কমেন্ট আবার পেস্ট করে দেন, তাহলে হচ্ছে আমি আপনাকে প্রশ্নটা করে আরেকটু ইজিলি বলতে পারবো। তুফাইল আহমেদ ভাইয়ার আমি কমেন্ট সবচেয়ে বেশি পড়ছি।
আজকে তাই ভাইয়া এটা বলতেই পারবেন না আপনার কমেন্ট পড়ছি না। আপনার কমেন্ট কিন্তু আমি সবচেয়ে বেশি পড়ছি আজকে। আরো অনেকেই আছেন যেমন আলিফা আছে আমাদের সাথে তারপরে হচ্ছে গিয়ে Facebook এ আরো অনেকেই আছেন যারা খুবই অ্যাক্টিভলি কথা বলছেন। ফাহিম ভাইয়া বলছেন, তারপরে বাশার ভাইয়া কথা বলছেন, রনক ভাইয়া কথা বলছেন আমাদের সাথে। আমরা কিন্তু সবার কমেন্টই একটু করে পড়ছি কারণ আপনারাই পার্টিসিপেট করছেন। ঠিক আছে? ওকে। আচ্ছা। শাফিন ভাইয়া একটু যদি আমাকে কমেন্টটা আবার একটু যদি দিতেন তাহলে আমার জন্য অ্যান্সার করাটা ইজি হয়ে যেত। মিনওয়াইল আপনারা একটু আমাকে বলে দেন যে প্যারাগ্রাফ টা আপনারা ইজিলি বুঝতে পেরেছেন কিনা? নাকি আমার আবার একটু আপনাদেরকে এক্সপ্লেইন করে দিতে হবে? যদি করতে হয় ১০০ বার করব কোনো সমস্যা নেই। আপনারা বুঝে যেতে হবে। কথা হচ্ছে সেটা। বুঝতে পেরেছি আমরা? ইয়েস, নো? আলিফা বলছে ইয়েস, সাবরিনা আপু বলছেন ইয়েস। ঠিক আছে। ওকে। ফজলে রাব্বি ভাইয়া বলছেন আবার একটু বলেন। ওকে। তাহলে চলেন আমরা একটু প্যারাগ্রাফটা পড়ি। প্যারাগ্রাফটাতে কি বলছে? "The burial of the tomb where the king's body was laid to rest and was dug beneath the base of the pyramid surrounded by a vast maze of long tunnels that had rooms of them to discourage robbers." তার মানে কি এই যে beneath the base যখন আমরা পড়ছি, তারপরে হচ্ছে vast maze of long tunnels যখন পড়ছি, এগুলো কি বেসিক্যালি এরিয়া নিয়ে না? আমাদের আরো ২ টা প্যারাগ্রাফ বাকি আছে। ২ টা প্যারাগ্রাফ শেষ করলেই আমাদের হয়ে যাবে। সো এখানে যেটা করছি আমরা প্যারাগ্রাফ সলভ করার চেষ্টা করছি। প্যারাগ্রাফ তে কি বলছে? এরিয়া নিয়ে বলছে। সেকেন্ড আমাদের এরিয়া ছাড়াও আরো কি বলছে? স্টোন ভেসেলস নিয়ে কথা বলছে। স্টোন ভেসেলস কি? স্টোন ভেসেলস আর আর্টিফ্যাক্টস। স্টোন ভেসেলস আর আর্টিফ্যাক্টস। তার মানে এই যখন আমরা ২ টা জিনিস দেখতে পাচ্ছি তখন আমরা ইজিলি বুঝতে পারছি যে এখানে এরিয়াস এন্ড আর্টিফ্যাক্টসই হবে। ফার্স্ট এবং লাস্ট লাইনেই পুরাটা অ্যান্সার আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আমি আবার বলে দিয়েছি। ওকে। ঠিক আছে। রবিউল ইসলাম ভাইয়া বলছেন ইয়েস, আয়েশা আপু বলছেন ইয়েস, আলিফা আপু বলছেন ইয়েস। ঠিক আছে। তাহলে মামুন খান ভাই আমি আবার এটা রিপিট করে দিচ্ছি। হোপফুলি এবার কোন কোয়েশ্চেন আর হবে না। ওকে। তাহলে চলেন আমরা এবার প্যারাগ্রাফ এফ মানে আমাদের সেকেন্ড লাস্ট প্যারাগ্রাফ যেটা ওটা আমরা একটু দেখে নেই। কি বলেছে? Unfortunately, ফার্স্ট এবং লাস্ট লাইন পড়বো again. Unfortunately, all the precautions and intricate design of the underground network did not prevent ancient robbers from finding a way in. First line শেষ. Last line কি বলছে? There was enough left. There was enough left throughout the pyramid and its complex, however, to astonish and amaze the archaeologists who excavated it. তার মানে যারা এই জায়গাটাতে ঘুরেছে আনফরচুনেটলি অনেক রবার্স এসেছে এতগুলো বছরে যেটা হয়েছে এতগুলো বছরে আপনাদের দেখা যাচ্ছে যে ওইখানকার যেই জিনিসগুলো আছে আর্টিফ্যাক্টস আছে ওইখানকার যেই কি বলবো এটাকে স্থানীয় তো বলা যায় না সেই কালীনকার যেই কি বলবো কাল উপযোগী যে জিনিসগুলো থাকে যেমন হচ্ছে হয়তো যেমন স্টোন ভেসেল ইজ সামথিং এগুলো যখন থাকে তখন হচ্ছে ওগুলো রবাররা দেখা যায় এগুলো নিয়ে অ্যান্টিক স্টোরস গুলোকে হয়তো বিক্রি করে দেয় দ্যাট ইজ হোয়াট পিপল ডু অ্যান্টিক স্টোর গুলোতে তো এগুলোই বিক্রি হয় তো সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে অনেক জিনিসই যুগের সাথে হারিয়ে গেছে কিন্তু এখনো ওই স্ট্রাকচার গুলো এতটাই সুন্দর এবং কমপ্লেক্স যে আজও যখন মানুষ যায় তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো হয় কাদের এক্সপিরিয়েন্স ভালো হয় যারা ওখানে ঘুরতে যায় এক্সকেভেট তার মানে আমরা এখানে কি বলছি দেয়ার ওয়াজ এনাফ লেফট লেফটের সাথে আমাদের যেই লিস্ট অফ হেডিং আছে লেফটের সাথে দেখেন তো কোন শব্দ আপনারা এখানে ম্যাচ করতে পারেন কিনা যা বাকি আছে হোয়াটএভার ইজ লেফট যা বাকি আছে এখানে কোনো হেডিং কি আপনারা পাচ্ছেন যেখানে বাকি থাকা বা যারা আসবে তাদের জন্য খুবই প্লেজেন্ট হবে তাদেরকে খুব অ্যামেজ করে দিবে এরকম কোনো কিছু বোঝাচ্ছে ওকে মামুন ভাই বলেছেন মামুন ভাই ভিজিট করেছেন গ্রেট আমাকে একটু বলেন তো তাহলে আমাদের যে এই প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফ এফ এটার জন্য আমাদের হেডিংটা কি হতে পারে আমাদের কি ছিল হেডিং গুলো বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে an idea for changing design, incredible experience, few remains, answers to unexpected questions, designs copied. কি হতে পারে আমাকে একটু বলেন তো
জি হবে না তো, এখানে তো জি হবে না। এখানে কি হবে? এখানে হচ্ছে গিয়ে আমাদের হেডিং থেকে অর্থাৎ এখানের যা হেডিং আছে ওইখান থেকে আমাদেরকে একটু একটা অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে? এখানে যে হেডিং গুলো আমাদের আছে সেই হেডিং গুলো থেকে অ্যান্সার বের করতে হবে। এখানে কি বলা আছে? লেফট। কি বলা আছে? লেফট অ্যান্ড অ্যাস্টনিশ। এখন আমাদের যেই 8th আমাদের যেই হচ্ছে হেডিংটা ছিল এখানে কি বলা আছে? ইনক্রেডিবল experience few remains এখানে লেফটের সাথে রিমেইনস এবং অ্যাস্টনিশের সাথে এক্সপেরিয়েন্সটা আমি ম্যাচ করতে পারি না। আমাকে একটু বলেন তো এই জিনিসটা আপনারা ধরতে পেরেছেন কিনা? ইয়েস, আমাদেরকে ইউটিউবে অনেকে বলছেন যে তুফাইল আহমেদ ভাইয়াও বলছেন আমাদের এখানে নাম্বার 8 হবে। ওকে, লিমন ভাইয়া বলছেন 8 হবে, তারপরে সাবরিন আপু বলছেন 8 হবে, তারপরে হচ্ছে ওকে আসসালামু আলাইকুম। জামিল আপু বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? তারপরে হচ্ছে আমাদের আলিফা আপু বলছেন যে অপশনগুলো হচ্ছে এই যে এখানে an incredible experience despite the few remains অর্থাৎ যা বাকি ছিল সেগুলো দেখলেও অনেকে হেল্প মানে ওরা অনেক একটা ভালো এক্সপেরিয়েন্স নিয়ে যেতে পারবে। তার মানে আমার এখানে প্যারাগ্রাফ এফ এর অ্যান্সার কি ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স হবে না? কেন হবে? এই কারণে হবে। দেয়ার ওয়াজ এনাফ লেফট যতটুকুন বাকি ছিল একটা মানুষ যখন ঘুরতে যাবে যথেষ্ট ছিল সেই জিনিসটা বোঝার জন্য সেটা এক্সপিরিয়েন্স করার জন্য এক্সপিরিয়েন্সটা খুবই ইনক্রেডিবল হবে an incredible experience despite few remains বুঝতে পেরেছি আমরা আর একটা বাকি আছে একটার পরে কিন্তু আমাদের ম্যাচিং হেডিংসটা শেষ হয়ে যাবে আমরা একটা ফাইনাল রিভিশন করে আমরা কিন্তু পুরোটা জিনিস করে ফেললাম একটা বাকি আছে জি আমরা কি পরেরটাতে যেতে পারবো প্যারাগ্রাফ জি কি আমরা শুরু করতে পারবো এখন প্যারাগ্রাফ জি কি শুরু করতে পারবো ইয়েস নো আমাকে একটু বলেন তো জামিল আপু বলছেন ইয়েস শফিউল্লাহ ভাইয়া বলছেন ইয়েস ঠিক আছে ইয়েস ওকে মামুন খান ভাইয়া বলছেন ইয়েস সাবরিন আপু বলছেন ইয়েস ওকে অনেকেই বলছেন ইয়েস নেক্সট হচ্ছে আমাদের লাস্টে যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ জি এটা আমাদের ম্যাচিং হেডিংস এর লাস্টে এখানে আমাদের কি বলা হয়েছে ফার্স্ট লাইন পড়বো अगेन ফার্স্ট লাইনে কি বলছে ইজিপ্টোলজিস্ট মিরোস্লাভ বার্নার রাইটস few monuments hold a place in human history as significant as that of the step pyramid in Saqqara. Okay? Last line পড়বো last line কি বলছে the step pyramid was a revolutionary advance in architecture and became the archetype which all the other great pyramid builders of Egypt would follow. Okay? আমরা এখন আবার একটু ফার্স্ট এবং লাস্ট লাইন পড়ছি এটার উত্তর আপনাদেরই আমাকে দিতে হবে এটার উত্তর আপনাদের খুব সহজে পারা উচিত এবং আমি এক্সপেক্ট করব আপনারা যাতে এটার অ্যানসারটা পারেন ঠিক আছে এটার অ্যানসার আপনাদের আমাকে দিতে হবে আমরা একটু ফার্স্ট লাইনটা আবার পড়ি Egyptologist Miroslav Banner writes few monuments hold a place in human history as significant as that of the step pyramid in Saqqara. Last line, the step pyramid was a revolutionary advance in architecture and became the archetype which all the other great pyramid builders would follow. ঠিক আছে এবার আমার কাছে কি কি কয়টা অপশন আছে তিনটা অপশন আছে a king who saved his people যেটার উত্তর হচ্ছে যেটা হচ্ছে নাম্বার 3 king who saved his people আমি জাস্ট কিওয়ার্ড গুলো লিখে যাচ্ছি তারপরে আমার কাছে হচ্ছে নাম্বার 6 সরি নাম্বার 6 কি হ্যাঁ নাম্বার 6 ডিজাইন কপিড আর নাম্বার 9 হচ্ছে answers to unexpected questions তাহলে বলেন তো 3 হবে 6 হবে নাকি নাম্বার 9 হবে এখানে আমার যেটা ছিল সেটা কি হবে আমাকে একটু বলেন তো তুফাইল ভাই কিন্তু ধরে ফেলেছেন অ্যানসারটা ভেরি গুড দেখি তো অন্যরা পারেন কিনা
আমরা কিন্তু কি দেখলাম, আমাদের 3টা বাকি আছে। নাম্বার 3 তে কি বলেছে, a king who saved his people। নাম্বার 6 হচ্ছে a pyramid design that others copied। নাম্বার 9 হচ্ছে the answers to some unexpected questions। আপনারা এটা বের করতে করতে আমি একটু শাফিন ভাইয়ের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আপু এখন প্যারাফ্রেজ নিয়ে একটু সাজেশন, কোন প্যারাফ্রেজ না বুঝলে কি করব? প্যারাফ্রেজ যদি আপনি না বুঝেন, সেই ক্ষেত্রে ওয়ান ইজি সলিউশন ইজ আপনি একটু কনটেক্সটটা বোঝার চেষ্টা করবেন। যেমন এখানে যদি কোনো শব্দ আপনি না বুঝতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু মানে এদিক ওদিক যদি আপনি পড়েন, কনটেক্সচুয়ালাইজ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব বেশি সহজ হয়ে যায় যে এখানে কি বোঝানোর চেষ্টা করছে। ফর ইনস্টেন্স, আপনি এক্সাজারেশনের মানে বোঝেন না, ঠিক আছে? আপনি এক্সাজারেশনের মানে বোঝেন না। আপনি কি করবেন? আপনি ওই লাইনটা পড়বেন। It can be said without exaggeration that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone and architecture in Egypt and in the world as a whole। মানে এখানে বলা হচ্ছে যে এটা মানে কোনো সন্দেহ নাই এরকম একটা সেন্টেন্স থেকে। কোনো সন্দেহ নাই এরকম একটা অ্যাঙ্গেল থেকে, একটা কনটেক্সট থেকে। সো সব ধরনের শব্দ আপনার পক্ষে জানা সম্ভব না। তাই কনটেক্সট বুঝবেন। ওকে, জামিলা আপু বলছেন 6 হবে, আলিফা আপু বলছেন 6 হবে, তারপরে নুজাত তাবাসসুম আপু বলছেন 6, লিমন ভাইয়া বলছেন 6, তারপরে তুফাইল ভাইয়া বলছেন 6, তুফাইল ভাইয়া বলছেন কপিড ফলোর সাথে প্যারাফ্রেজ করা যায়। আলিফা বলছে আপু এটা অনেক ইজি, 6 ডিজাইন। আচ্ছা, গ্রেট, ভেরি ভেরি গুড এভরিবডি। সীমা আক্তার আপু বলছেন 100% 6। ইউ গাইজ আর অ্যাকচুয়ালি রাইট। এটার অ্যান্সার হবে a pyramid design that others copied। কেন? এই লাইনটার জন্য। The step pyramid was a revolutionary advance in architecture and became the archetype for which all the other great pyramid builders of Egypt would follow। ঠিক আছে? অল গুড। তো যারা যারা আজকে আমার সাথে জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু আজকে ম্যাচিং হেডিংটা দেখলেন কত সহজে আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। এখন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানায় দেন যে আপনারা আজকের ক্লাসটা আপনাদের মানে কিরকম মনে হয়েছে, ইজি নাকি ডিফিকাল্ট? আজকে যতটুকুন আপনারা বুঝেছেন আপনাদের কিরকম মনে হয়েছে, ইজি ইজি নাকি ডিফিকাল্টি লেভেলটা কিরকম ছিল, ইজি, মিডিয়াম, হার্ড, কিরকম মনে হয়েছে আপনাদের কাছে? ম্যাচিং হেডিংস কি এখন যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আপনারা কি এটা এখন করতে পারবেন? ফার্স্ট এবং লাস্ট লাইন, কিওয়ার্ডস এবং হচ্ছে আর কি ফার্স্ট লাস্ট লাইন, কিওয়ার্ডস এবং হচ্ছে গিয়ে আপনাদের কিওয়ার্ড শর্টেন করে আপনাদের মেথড অফ এলিমিনেশনটা অ্যাপ্লাই করা। আচ্ছা, মামুন খান ভাই বলছেন ইজি, গ্রেট। শাফিন ভাই বলছেন প্যাসেজ 3 লিস্ট হেডিং পুরাই মাথা নষ্ট করে দেয়। মাঝে মাঝে হয়। আমরা যখন প্রেসারে থাকি ইউজুয়ালি দেখা যায় যে ম্যাচিং হেডিংটা আমাদের কাছে মনে হয় আমাদের সবটা পড়তে হবে। কিন্তু আজকে কিন্তু দেখলেন যে আপনাদের কিন্তু সবটা পড়তে হয় না। প্রথম লাইন পড়বেন, শেষ লাইন পড়বেন। উত্তর পেয়েছেন, উত্তর যদি ম্যাচিং লিস্টের হেডিং এর সাথে ম্যাচ করে সেটাই আপনার উত্তর। আর যদি উত্তর আপনি না পান আরেকটু স্কিম করে ওই অ্যান্সারটা দেখে নেবেন। একদম জাস্ট ইজিলি পুরাটা ম্যাচিং হেডিংস আপনাদের এটা সলভ করতে 7 থেকে 8 মিনিট লাগবে 6টা প্রশ্ন সলভ করতে একদম ইজিলি। আপনি যদি এই স্ট্র্যাটেজি গুলো ফলো করেন 7 থেকে 8 মিনিট ফুল কনসেন্ট্রেশনে আপনি একটা পুরো ম্যাচিং হেডিং শেষ করে ফেলবেন, যেটা সাধারণত আপনাদের করতে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। ইটস অল অ্যাবাউট স্ট্র্যাটেজি ইন আইএলটিএস। তাই যত প্র্যাকটিস করবেন প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনার মাথায় একদম গেঁথে যাবে। যেমন আমি যখন এখন প্র্যাকটিস করি আমার জন্য যে কোনো আইএলটিএস এর কোয়েশ্চেন দেখে বলাটা খুব একটা ডিফিকাল্ট হয় না, বিকজ এই স্ট্র্যাটেজি গুলো প্র্যাকটিস করতে করতে আমার কাছে হচ্ছে জিনিসটা খুবই ইজিলি ঢুকে গেছে, আমার মাথায় গেঁথে গেছে পুরোটা জিনিস। তাই আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে খুব ইজিলি আপনাদের জন্য ম্যাচিং হেডিংটা ক্লোজ করাটা খুবই ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। অ্যান্সার গুলো আমি এখানে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা এই অ্যান্সার গুলা, আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে এখন জাস্ট অ্যান্সার ফরম্যাটটা একটু দেখব। অ্যান্সার ফরম্যাটটা কিভাবে লিখবো? অ্যান্সার হচ্ছে আমরা অ্যান্সার স্ক্রিপ্টে এভাবে লিখবো। 14 দেওয়া থাকবে, আপনার একদম এরকম করে ছক আঁকা থাকবে। এই নাম্বারগুলো, এই সাইডের নাম্বার আপনাকে দেওয়া থাকবে, আপনার এই জিনিসগুলো পেন বা পেন্সিল দিয়ে লিখতে হবে, ঠিক আছে? পেন বা পেন্সিল দিয়ে লিখতে হবে। ওকে, এই জিনিসটা যারা যারা বলছেন যে ক্লাসটা কি জানি, আচ্ছা তাহলে যারা বলছেন ইজি হয়েছে খুবই থ্যাংক ইউ। আপনাদের যাদের যাদের মনে হচ্ছে অবশ্যই ক্লাসগুলোতে আপনারা কিন্তু প্রশ্ন নিয়ে আসবেন, প্রশ্ন করবেন, ক্লাস চলাকালীন যত প্রশ্ন মাথায় আসে তত প্রশ্ন করবেন, কারণ এট দি এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু এই ক্লাসটা করছেন নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাই প্রশ্ন করা থেকে একদম দ্বিধা করবেন না,
একটা জিনিস যদি বোঝাতে হয় আমরা 1000 বার বোঝাবো, কিন্তু আপনি যাতে ঠিক করে বুঝে নিতে পারেন এটা এনশিওর করার দায়িত্ব কিন্তু আপনার নিজের, ঠিক আছে? তাই যারা আজকে কমেন্ট করে আমার সাথে ছিলেন, একসাথে পার্টিসিপেট করেছেন, অনেক, অনেক ধন্যবাদ। আমি এখন ফরম্যাট নিয়ে বলছিলাম, শেষ হয়ে গেছে প্রায়। ফরম্যাটটা আমরা এভাবে লিখবো, সবার দেখা যায় যে ম্যাচিং হেডিংস যখন থাকে আমরা অ্যান্সার কিভাবে লিখবো এটা নিয়ে অনেক কোয়েশ্চেন থাকে। সো আমরা অ্যান্সারটা এভাবে লিখবো যে 14 থেকে 20 পর্যন্ত আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট এরকম করে নাম্বারগুলো জাস্ট বসিয়ে দিবেন। বা এটা কি হেডিং এ এটা কত নাম্বার সিকোয়েন্সে ছিল। এই যে আমরা একটু আগে যে পড়লাম এখানে, মানে এটা কোন হেডিং ছিল? এটা ছিল নাম্বার 4, ঠিক আছে? এরকম করে সবগুলাতে আপনারা হচ্ছে এই জিনিসগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে? আজকের ক্লাসটাতে জয়েন করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আমি হচ্ছে ক্লাসটা আজকে যারা জয়েন করেছেন, আমি আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। আগামী ক্লাসটা কালকে রাত্রে 9 টার সময় জয়েন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই জয়েন করে নিজেদের প্রশ্ন তখন ইন্সট্রাক্টরের সাথেও শেয়ার করবেন এবং আশা করি আপনারাও এখান থেকেও খুব বেশি উপকৃত হবেন। ক্লাসটা জয়েন করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই খুব, খুব, খুব ভালো থাকবেন এবং আপনাদের প্রিপারেশনটা একদম খুবই ভালো করে নিতে থাকেন। Stay consistent. It is going to মানে show it. মানে you are going to see your changes while you give your mock tests. আপনি অবশ্যই দেখতে পারবেন আপনাদের চেঞ্জ। ঠিক আছে? বাই। আসসালামু আলাইকুম সবাইকে।